প্রিয় চাকরি প্রত্যাশী বৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি ফেসবুক লাইভে বিদ্যাবাড়ি ব্যাংক হেড পেজের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মুজাহিদুল ইসলাম ওশান আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি 2024 সাল ভিত্তিক যে সিনিয়র অফিসার এবং অফিসার জেনারেল যে দুইটি সার্কুলার এসেছে, এই সার্কুলারগুলো উপলক্ষে লাইভ। পাশাপাশি আপনারা জানেন যে 2023 সাল ভিত্তিক যে সার্কুলারগুলো হয়ে গেছে, বিশেষ করে সিনিয়র অফিসার, অফিসার জেনারেল, অফিসার ক্যাশ এবং রুরাল ক্রেডিট, এই সকল পদের পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে, হয়তো নভেম্বরেই শুরু হয়ে যাবে, এ মাসেই শুরু হতে যাচ্ছে। তো এই যে আসন্ন যে পরীক্ষাগুলো আছে 2023 সাল ভিত্তিক, এই আসন্ন পরীক্ষার ক্ষেত্রে আসলে বাংলা যে বিষয়টি আছে, এই বাংলা বিষয় আসলে কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার। এবং আরেকটি বিষয় হলো, বিশেষ করে এই যে আমাদের যে পট পরিবর্তন 2024 সালে যে জুলাই বিপ্লবের পরবর্তী যে সময়, আগের সময় যে ব্যাংকের প্রশ্ন এবং পরবর্তী সময় যে বিশেষ করে 2022 সাল ভিত্তিক যে পরীক্ষাগুলো 2025 সালে এসে হয়েছে, বা জুলাই বিপ্লবের পরবর্তী সময় পরবর্তী সময় এসেছে বা হয়েছে যে পরীক্ষাগুলো, এখানে প্রশ্নের ধারায় বেশ কিছু পরিবর্তন এসেছে। তো সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আর আপনাদের বুঝতে হবে যে ব্যাংকের চাকরি আর আপনাদেরকে বুঝতে হবে যে বিষয়টি, সেটি হচ্ছে যে ব্যাংকের চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা টপিকই সমান গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশে যদি কম সময়ে প্রস্তুতি নিয়ে যদি কোনো চাকরি পাওয়া যায়, সেটা হচ্ছে ব্যাংকের চাকরি। আর একটা বিষয় মনে রাখবেন, হয়তো বা আমাদের মতোই অনেক স্যারেরাই আপনাদেরকে উপদেশ দিয়ে থাকেন যে বিসিএস এর জন্য পড়াশোনা করলে নাকি সব হয়ে যায়। আমি আপনাদেরকে ঠিক উল্টোটা বলবো, যে কোনো প্রার্থী যদি ব্যাংকের জন্য প্রস্তুতি নেয়, তাহলে তার ব্যাংক তো হবেই, পাশাপাশি ব্যাংকের কারণে অন্যান্য চাকরি পরীক্ষা সহজ হয়ে যাবে তার জন্য। কেন? খেয়াল করেন, দেখেন যে আপনি যদি অন্য চাকরির প্রস্তুতি নেন, তাহলে দেখা যায় যে আপনি অ্যাভারেজ থাকবেন। আর ব্যাংকের প্রস্তুতি মানে হচ্ছে ইংলিশ এবং ম্যাথ, এই দুটাতে আপনি অন্ততপক্ষে এই দুটা সাবজেক্টে আপনি দক্ষ হবেন। বাংলাতেও হবেন, সাধারণ জ্ঞানেও হবেন, তবে ইংরেজি এবং যেটা হলো কি ইংলিশ এবং ম্যাথমেটিক্স, এই দুটাতে আপনি এতটাই দক্ষ হবেন। আর এই দুটাতে দক্ষ হওয়া মানে কি, বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষা আপনাকে আর কে ঠেকাতে পারে। আর অবশ্যই বাংলা, সাধারণ জ্ঞান, এগুলোতে তো দক্ষতা অর্জন করবেনই। তবে যে দুইটাতে বেশি দুর্বলতা থাকে সেটা হচ্ছে ইংরেজি এবং ম্যাথে, ইংলিশ এবং ম্যাথে। তো আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা যদি মূল আলোচনায় চলে যাই, সেটি হচ্ছে যে সামনে আপনাদের কি কি পরীক্ষা আছে একটু মাথার মধ্যে একটু গেঁথে রাখবেন। সামনে দেখেন 2023 সাল ভিত্তিক যে সার্কুলারগুলো, যেগুলোর পরীক্ষা সামনে, অর্থাৎ এই মাসেই হয়ে যাবে। আমরা জানি যে সিনিয়র অফিসার 2023 সাল ভিত্তিক সিনিয়র অফিসারে অলরেডি আপনাদের যেটা হলো কি যে টেন্ডার কিন্তু হয়ে গেছে, এবং কোন কোন প্রতিষ্ঠানে পরীক্ষাগুলো হবে এগুলো ভাড়াও হয়ে গেছে। তো আশা করা যায় নভেম্বরে হয়তো বা মাঝামাঝি না হলেও শেষের দিকে আপনারা পরীক্ষার ডেট পেয়ে যাবেন। তো আমরা জানি যে চলমান যে সার্কুলারগুলো আছে, বিগত যে সার্কুলার 23 সাল ভিত্তিক, দেখেন এখানে পদসংখ্যা আছে সিনিয়র অফিসারে 1154, অফিসার জেনারেল এখনো বাকি আছে 997টি পদ, এখনো কিন্তু এই সকল পদে পরীক্ষা হয়নি, এই পরীক্ষাগুলো সামনে হতে যাচ্ছে। এছাড়াও দেখেন যে অফিসার ক্যাশ টেলার, তাই না, এখানে পদসংখ্যা আছে 1262টি। এছাড়াও জনতা ব্যাংকে যে আরসি আছে রুরাল ক্রেডিট, এখানে আছে পদ হলো 114টি। তো মোটামুটি এখানে দেখেন, আমরা যদি এখানে ভালো করে দেখি যে এখানে প্রায় 1400 পদ, হ্যাঁ 1400, 1515 এবং প্রায় এখানে দেখেন 2600 পদ, তাই না, প্রায় 26 থেকে 2700 পদের সার্কুলার কিন্তু এখন সামনে পরীক্ষা হবে। এবং এই পরীক্ষাগুলো নভেম্বরে যদি শুরু হয়, তাহলে অবশ্যই মনে রাখবেন যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আশা করা যায় সবগুলো পরীক্ষা হয়ে যাবে ধারাবাহিকভাবে। ফেব্রুয়ারির মধ্যে, অর্থাৎ ঈদের আগে, রোজার ঈদের আগে দেখা যাবে যে 23 সাল ভিত্তিক যতগুলো পদের সার্কুলার আছে সবগুলো পদের পরীক্ষা হয়ে যাবে। রোজার ঈদের পরেই শুরু হবে 24 সাল ভিত্তিক পদের যে পরীক্ষাগুলো, এর মাঝে আবার আপনাদের সার্কুলার আসবে। তো এই যে এই সিস্টেমটা আপনাকে বুঝতে হবে। তার মানে যারা ব্যাংকের চাকরি করতে চান বা যারা ব্যাংকের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে এখন যদি আপনি বসে থাকেন, তাহলে কিন্তু আপনি সর্বনাশ হয়ে যাবে, কারণ সময় পাবেন না। এই যে নভেম্বরে পরীক্ষা 23 সাল ভিত্তিক শুরু হয়ে গেলে দেখবেন যে ঈদের পর, রোজার ঈদের পরেই আবার 24 সাল ভিত্তিক যেগুলো আছে এগুলো পরীক্ষা হয়ে যাবে। তো এই যে ধারাবাহিকভাবে কিন্তু পরীক্ষাটা চলমান থাকবে এখন। তো এই জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে একটু সঠিকভাবে, তাই না। এরপর দেখি চলমান যে সার্কুলারগুলো আছে, বর্তমানে যে চলমান সার্কুলারগুলো আছে, 30 নভেম্বর সিনিয়র অফিসার, এটার আবেদন এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আপনারা জানেন যে সম্প্রতি প্রায় 10 নভেম্বর এটা হচ্ছে লাস্ট ডেট। এবং পরবর্তীতে যদি দেখি অফিসার জেনারেল যেটি আছে 1880 পদে, এটা হচ্ছে সম্ভবত 30 নভেম্বর, হ্যাঁ এটা 30 নভেম্বর আপনাদের এটার লাস্ট ডেট, 30 নভেম্বর এটার সার্কুলারের লাস্ট ডেট, আবেদন করতে পারবেন 30 নভেম্বর পর্যন্ত। তো যারা এখনো আবেদন করেননি তারা দ্রুত আবেদন করে নেন। পাশাপাশি আর একটা বিষয় হলো যে অফিসার ক্যাশ সামনে কিন্তু সার্কুলার পাচ্ছেন, এই নভেম্বর মাসে আপনার সার্কুলার একটা পাচ্ছেন, সেটা হচ্ছে অফিসার ক্যাশের সার্কুলার পাবেন, খুব তাড়াতাড়ি পেয়ে যেতে
পেয়ে যাবেন। এছাড়া জনতা ব্যাংকের যে আরসি আছে এখানেও 100+। এখন অফিসার ক্যাশ আপনারা দেখেন যে এখানে সিনিয়র অফিসার 1017 এবং অফিসার জেনারেল দিয়েছে 1880 পদে। তো অফিসার ক্যাশে অ্যাভারেজ 1,500 থেকে 2,000 এরকম হবেই। 1,500 থেকে 2,000 এখানে যদি আপনি যদি দেখেন যে 1,500 যদি ধরেন 1500টি পদ এরকম আসতে পারে। আরসিতে ধরলেন অ্যাভারেজ 100। তো মোটামুটি এখানেই দেখেন যে এখানে দেখেন 3,000, 3 একে 4,000, মোটামুটি 4,500। তার মানে আপনাদের 4,500 পদের সার্কুলার পাচ্ছেন এই 2024 সালে। এছাড়াও আপনাদের যে সার্কুলারগুলো সামনে থাকবে, আরও সামনে সার্কুলার আসতেছে। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের এডি, এটা সার্কুলার কিন্তু হচ্ছে না, প্রায় 2 বছর হতে চললো সার্কুলার আসতেছে না। তারপরে এটা সার্কুলার পেয়ে যাবেন এবং অফিসার জেনারেল যেটা আছে এখানেও প্রায় 100 থেকে 200টি পদের সার্কুলার পেয়ে যাবেন। তো এই হচ্ছে আপনাদের আসন্ন ব্যাংকের যে চাকরি পরীক্ষাগুলো হতে যাচ্ছে বা সামনে হবে। এখন যদি আপনারা একটু সময়টাকে ক্যালকুলেটিভ করেন, একটু যদি আপনারা সময়টাকে দেখেন, সময়টাকে দেখেন, তাহলে সময়টা দেখা যাচ্ছে যে নভেম্বরে যদি আপনাদের 23 সাল ভিত্তিক পরীক্ষাগুলো শুরু হয়, তাহলে নভেম্বরে যদি হয় এসওর পরীক্ষা সিনিয়র অফিসার, 2023 সাল ভিত্তিক। তো আপনারা মনে রাখবেন নভেম্বরে, তাহলে ডিসেম্বরে আপনাদের ডিসেম্বরে পরীক্ষা হয়ে যাবে অফিসার জেনারেল ওজি এর পরীক্ষা হয়ে যাবে 23 সাল ভিত্তিক। এরপর দেখা যায় যে ডিসেম্বরে না হলেও জানুয়ারিতে, ঠিক আছে, জানুয়ারিতে আপনাদের পরীক্ষা হয়ে যাবে আশা করা যায় অফিসার ক্যাশ যেটা ওসি এর যেটা 23 সাল ভিত্তিক। তো জানুয়ারিতে যদি এটা পরীক্ষা হয়ে যায়, ফেব্রুয়ারি মার্চ এটা হচ্ছে রমজান ঈদুল ফিতর হবে। তো মোটামুটি ঈদুল ফিতরের পরেই আপনাদের আপনাদের যে পরীক্ষাটি হবে ঈদুল ফিতরের পরেই, সেটা হচ্ছে 24 সাল ভিত্তিক পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে। তাহলে আপনাদের হাতে কিন্তু খুব একটা সময় নেই, তাই না? এই জন্য দেখেন যে এটা প্রিলি হবে, তারপর লিখিত হবে, তারপর ভাইবা হবে। তার মানে আপনারা সবসময় দৌড়ের উপর থাকবেন। তো এখন আপনাদের করণীয় কি? এখন আপনাদের করণীয় হচ্ছে গুছিয়ে প্রিপারেশন নাও। আর আপনাদের প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা আগেই বলে দিলাম। আপনাদের প্রশ্নের প্যাটার্ন একটু হলেও চেঞ্জ হয়েছে এই পরিবর্তিত প্রেক্ষাপটের কারণে। এখন আমরা যেটা আলোচনা করব যে বাংলা টপিকের জন্য আসলে কি পড়া দরকার। এখনো অনেকেই হয়তো বুঝেন না যে ব্যাংকের জন্য আসলে বাংলা টপিক আমি কোনটা টপিক পড়বো। তো যে ইন জেনারেলি যেটা দেখা যায় বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ, এটা আপনাদের পড়তে হবে, কিভাবে উদ্ভব হলো, কিভাবে ক্রমবিকাশ হলো। তারপর এই যে এই টপিকগুলো আপনাদের পড়তে হবে। ভাষার রীতি বিভাজন, তারপর যে বাংলা লিপি থেকে অনেক সময় প্রশ্ন আসে, বাংলা লিপি। এরপর দেখেন বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয়গুলো আছে, আলোচ্য বিষয়গুলোর ভিতরে দেখেন যে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব, কোনটা কোথায় আলোচনা হয়। আরিবা আলম বলেছেন ধন্যবাদ। জি, এখানে যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা বেশি করে শেয়ার দিবেন এবং কমেন্টস করবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে, অবশ্যই আপনারা প্রশ্নগুলো করবেন। এবং আজকে আপনাদেরকে একটা ধারণা দিব, বিশেষ করে বাংলা সাহিত্যের ক্ষেত্রে এই যে আসন্ন ব্যাংকের পরীক্ষা আপনি কোন সাহিত্যিককে বাদ দিবেন এবং কোন সাহিত্যিক পড়বেন। আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে 49 এবং 47তম বিসিএস এর ক্ষেত্রে যে বাংলা ক্লাসগুলো যখন নিতাম অথবা লাইভগুলো যখন হয়েছিল, তখন কিন্তু আপনাদের টপিকগুলো একদম বাছাই করে দেওয়া হয়েছিল। মাত্র 12 জন কবি সাহিত্যিক, ওই 12 জন থেকে কিন্তু 49ও প্রশ্ন এসেছে, 47ও প্রশ্ন এসেছে। তো এটা বুঝতে হবে যে সিচুয়েশন অনুযায়ী প্রশ্ন কিন্তু চেঞ্জেবল। তো আপনাদের ব্যাংকের যে সামনে যে পরীক্ষাগুলো হতে যাচ্ছে, এখানেও আজকে আমি আপনাদেরকে কবি সাহিত্যিক কিছু লিখে দিব, যে সমস্ত কবি সাহিত্যিক থেকে আপনাদের প্রশ্ন আসবেই, মিস হবে না। যদি আসে এর ভিতর থেকে আসবে এই কয়েকজনের। এরপর দেখেন ধ্বনি এবং বর্ণ, ধ্বনি পরিবর্তন, এগুলো আপনাদের জানতে হবে। ধ্বনির প্রমিত উচ্চারণ, এই যে প্রমিত উচ্চারণ, এটা আপনি অন্যান্য চাকরি পরীক্ষা খুব একটা পাবেন না, ঠিক আছে। ইসলামী ব্যাংকে হিন্দুদের চাকরি হওয়ার সম্ভাবনা কেমন? হ্যাঁ, হতে পারে, অনেকেই আছে, তো আমার পরিচিতই আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে আপনাকে যেটা বুঝতে হবে যে আজকে যে ইসলামী ব্যাংকের পরীক্ষা হয়েছে, এখানে কিন্তু ইসলাম সংক্রান্ত বেশ কিছু তথ্য এসেছে। তো এই জন্য আপনি যদি জানেন, এখানে মানে ধর্ম নিয়ে কোনো রেস্ট্রিকশন নেই। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন সবগুলো প্রশ্ন, ইসলাম সংক্রান্ত যে প্রশ্নগুলো, তাহলে আপনি হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর দেখেন নত্যবিধান, সত্যবিধান, সন্ধি, বানান, বাক্য শুদ্ধি, প্রয়োগ অপপ্রয়োগ। হ্যাঁ, প্রয়োগ অপপ্রয়োগ দেখেন শব্দের শ্রেণী বিভাগ, সমার্থক, বিপরীতার্থক, পারিভাষিক যে শব্দগুলো আছে। এরপর দেখেন পুরুষ স্ত্রীবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, উপসর্গ, অনুসর্গ। এখানে দেখেন বেশ কিছু আনকমন টপিক আছে, মানে সচরাচর অন্যান্য চাকরি পরীক্ষা আসে না। এর মধ্যে হচ্ছে প্রমিত উচ্চারণ। এরপর দেখেন এখানে যেমন আছে দ্বিরুক্ত শব্দ, এগুলো অন্যান্য চাকরি পরীক্ষায় খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে ব্যাংকের জন্য এগুলো আসে। এছাড়াও দেখেন কারক বিভক্তি, এগুলো কমন। সম্বন্ধ এবং সম্বোধন পদ, দেখেন এখানে একটা আনকমন টপিক আছে। বিরাম চিহ্ন সচরাচর অন্যান্য চাকরি পরীক্ষাও পড়া হয়। সমাস, প্রকৃতি প্রত্যয়, পদ প্রকরণ, কাল, পুরুষ, এই যে দেখেন কাল এবং পুরুষ, এগুলো ব্যাংকে আসে। তারপর হচ্ছে বাংলা অনুজ্ঞা, বাচ্য উক্তি, এগুলো ব্যাংকের চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বাক্য প্রকরণ এবং রূপান্তর, ছন্দ, অলঙ্কার, দেখেন বেশ কিছু নতুন টপিক আছে, ছন্দ এবং অলঙ্কার। তারপর একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ, একটা শব্দ বিভিন্ন অর্থে প্রয়োগ হয়।
হ্যাঁ, এই এই যে বিষয়গুলো আছে। এরপর দেখেন এক কথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ প্রবচন এবং বঙ্গানুবাদ, এগুলো হচ্ছে মোটামুটি বাংলা ব্যাকরণগত যে টপিকগুলো আছে এই টপিকগুলো। এরপর যদি আমরা দেখি বাংলা সাহিত্য, যদি দেখি, দেখেন বাংলা সাহিত্য বলতে প্রাচীন যুগ, চর্যাপদ সম্পর্কে, এটা তো কমন, এটা আপনাকে জানতেই হবে। এটা পরীক্ষায় আসুক না আসুক, সিলেবাসে থাক বা না থাকুক, এটা আপনাকে পড়তেই হবে, কোনো কথা নেই। এরপর বাংলা সাহিত্যের মধ্যযুগ পড়তে হবে। এখন বাংলা সাহিত্যের মধ্যযুগ আপনি পড়বেন কোনগুলো, এইখানে আমার হচ্ছে কথা যে বাংলা সাহিত্যের মধ্যযুগ তো বিশাল, একদম সেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে শুরু করে বৈষ্ণব পদাবলী থেকে শুরু করে আপনাদের এই যে মঙ্গল কাব্য, এরপর এভাবে ধারাবাহিকভাবে চলে আসতেছে। এখান থেকে মধ্যযুগ থেকে আপনারা পড়বেন, বিশেষ করে আমি একদম যেটা বলবো এক্স্যাক্টলি ওটাই পড়বেন ব্যাংকের জন্য বর্তমান সিচুয়েশন অনুযায়ী। এক নাম্বার হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যেটা আছে, তাই না, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এবং আজকে আপনাদের বেশ কিছু প্রশ্নও আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আপনাদের জানতে হবে। বৈষ্ণব পদাবলী থেকে শুধু দুইজনকে জানবেন, একজন হচ্ছেন কে, এই যে যেটা আছে, তাই না, একজন আছে পদ্মাবতী, তাই না, একজন আছেন পদ্মাবতী, বৈষ্ণব পদাবলী পদ্মাবতী, আর একজন হলেন চণ্ডীদাস। এই দুইজন সম্পর্কে একটু তথ্য জেনে যাবেন। এছাড়াও জানবেন হচ্ছে মঙ্গল কাব্য, মঙ্গল কাব্য থেকে কিন্তু প্রশ্ন আসে এখন। হ্যাঁ, মঙ্গল কাব্য জানবেন, বিশেষ করে ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল, মনসামঙ্গল। হ্যাঁ, এই যে মঙ্গল কাব্য যেগুলো, চণ্ডীমঙ্গল, এগুলো একটু ভালো করে দেখবেন। হ্যাঁ, মঙ্গল কাব্য থেকে বর্তমান সময়ে বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন আসতেছে, তার মানে এটা একটা ট্রেন্ড হবে। মঙ্গল কাব্যটা একটু ভালো করে দেখবেন। ওই চারটা মঙ্গল কাব্য, মঙ্গল কাব্যের রচয়িতাকে এবং চরিত্রগুলো, আর কিছু জানতে হবে না, কে রচনা করেছেন, কে চরিত্র কি, এবং মঙ্গল কাব্যের ভিতরে বেশ কিছু উল্লেখযোগ্য বিভিন্ন ধরনের উক্তি আছে, পংক্তি আছে, এগুলো আপনারা দেখবেন। যেমন হচ্ছে অন্নদা মঙ্গল কাব্য, এটা হচ্ছে ইতিহাস আশ্রয়কে কেন্দ্র করে হয়েছে। ঈশ্বরচন্দ্র যেটা হলো কি মানে এটা হলো কে লিখেছেন আমরা জানি যে অন্নদা মঙ্গল কাব্য ভারতচন্দ্র রায় গুণাকর, মধ্যযুগের শেষ কবি যে তিনি ছিলেন। তো তিনি এখানে একটা চরিত্রে অবতারণা করেছেন ঈশ্বরী পাটনির, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এটা ইদানিং পরীক্ষা খুব আসতেছে। তো এই যে এই ধরনের পংক্তি উক্তিগুলো আপনারা একটু দেখবেন। এছাড়া দেখবেন যারা মুসলিম সাহিত্যিক আছেন, মধ্যযুগের যারা মুসলিম সাহিত্যিক আছেন, মুসলিম সাহিত্যিক, তাই না, শাহ মোহাম্মদ সগির, ফকির গরিবুল্লাহ, তারপর হচ্ছে কি জয়নুদ্দিন। হ্যাঁ, এই যে মুসলিম কবি সাহিত্যিক যারা আছেন, এদের সাহিত্যকর্ম পড়ুন, বিশেষ করে অনুবাদ সাহিত্য, এখানে মুসলমানদের অবদান আছে। কবি এবং শায়ের যেটা আছে, কাবিয়াল এবং শায়েরওয়ালা বা শায়ের যেটা আছে, এরপর হচ্ছে মরসিয়া সাহিত্য, অনুবাদ সাহিত্য, এগুলোতে দেখবেন যে মুসলিমদের বেশ কিছু অবদান আছে। তো এইগুলোকে একটু ভালো করে আপনারা দেখবেন। এরপর আলাউল। তো মধ্যযুগ এটা আপনারা দেখলেন। বাংলা সাহিত্যের বিশেষ করে মহাকাব্য এবং কাব্যগ্রন্থ মধ্যযুগের যেমন আছে পদ্মাবতী, এবং আধুনিক যুগের যদি আপনি বলেন সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের একটা মহাকাব্য আছে, মেঘনাদ বধ কাব্য, একমাত্র আধুনিক যুগের কি মহাকাব্য। এটা একটু ভালো করে দেখলেন, এখান থেকে প্রশ্ন আসে। বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য উপন্যাস, এই উপন্যাসগুলো দেখবেন ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক যে উপন্যাসগুলো, এগুলো একটু দেখবেন। এবং আপনাদের পরীক্ষিত প্রেক্ষাপটে আপনাদের যেগুলো আসতে পারে সেটা হচ্ছে 69 গণ অভ্যুত্থান, তারপর হচ্ছে ওই যে যেটা আছে না যে পানিপথের যুদ্ধ, এইগুলোকে আশ্রয় করে, অর্থাৎ মধ্যযুগে যে মুঘল সাম্রাজ্য ছিল, সেই মুঘল সাম্রাজ্যের সময় বিভিন্ন ধরনের যে ঘটনা ঘটেছে, এই ঘটনাকে কেন্দ্র করে এবং গণ অভ্যুত্থান, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এগুলোকে কেন্দ্র করে যে সমস্ত কবি সাহিত্যকর্ম রচনা করেছেন, এগুলো আপনাদের জানতে হবে। তো আজকে এখন এটা হলো মোটামুটি কথা, ঠিক আছে। এবং বেশ কিছু কবি সাহিত্যিক আপনাদের জানতে হবে, সেটা আমি আপনাদের লিখে দিব, একদম শেষের দিকে গিয়ে লিখে দিব কোন কোন কবি সাহিত্যিক আপনাদের জানতে হবে আধুনিক যুগে এসে। তো শুরুতে আমরা দেখব, আজকে একটা প্রশ্ন দেখব, সেটা হচ্ছে আজকে ইসলামী ব্যাংকে যে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশের যে পরীক্ষাটি হলো, এইখানে বাংলা থেকে যে প্রশ্নগুলো এসেছে, এই প্রশ্নগুলো সামনে অফিসার, সিনিয়র অফিসার, জেনারেল যেটা পরীক্ষা হবে আপনাদের সিনিয়র অফিসার, এই মাসে হওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে দুই একটা প্রশ্ন আপনাদের রিপিট হতে পারে বা এই আলোচনা থেকেও আসতে পারে। কারণ এখনকার প্রাইভেট ব্যাংক এবং সরকারি ব্যাংকের যে প্রশ্নগুলো, এগুলো দেখা যায় যে সরকারি ব্যাংকের প্রশ্ন প্রাইভেট ব্যাংকে আসতেছে, প্রাইভেট ব্যাংকের প্রশ্ন সরকারি ব্যাংকে আসতেছে, মানে এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এখানে যারা যুক্ত আছেন, অবশ্যই আজকে যে পরীক্ষাটি হলো ইসলামী ব্যাংকের, হ্যাঁ, এই ইসলামী ব্যাংকের যে পরীক্ষাটি হয়েছে, এটা আপনারা একটু উত্তর করার চেষ্টা করবেন, ঠিক আছে। ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, আপনারা একটু উত্তর করবেন। বিশেষ করে এখানে যে বাংলা যে প্রশ্নগুলো এসেছে, ঠিক আছে, এখানে যে বাংলা যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন, এই যে চালাকের বিশেষ্য পদ কি, একটু ভালো করে খেয়াল করে দেখেন যে চালাকের বিশেষ্য পদ কি। এটা হলো একটা বাংলা প্রশ্ন। চালাকের বিশেষ্য পদ কি, একটু দেখেন ভালো করে। চালাকের বিশেষ্য পদ কি?
যেহেতু আমি আজকে বাংলা নিয়ে এসেছি তাই বাংলা প্রশ্নগুলো আলোচনা করব। এখন এটি কোনটি হবে একটু কমেন্টস করে দেখি। চাতুর্য, চতুরতা, চাতুরী নাকি চালাকি, কোনটি হতে পারে? চালাকের বিশেষ্য পদ। চালাক শব্দটা হচ্ছে বিশেষণ পদ, যেমন ছেলেটি চালাক। এখন কিভাবে বুঝবেন যে চালাকটা বিশেষণ পদ কিভাবে? আমি যদি বলি যে লোকটি চালাক, খেয়াল করে দেখেন লোকটি চালাক, অথবা আপনি যদি বলেন যে হাসান চালাক, দেখেন হাসান কি, হাসান কেমন, যে হাসান অনেক চালাক বা হাসান হলো চালাক। এখন দেখেন এই যে অ্যাডজেক্টিভের কাজ কি, এই দেখেন হাসান চালাক বা লোকটি চালাক। তো এই যে চালাক, এই চালাক দ্বারা তার দোষগুণ বুঝাচ্ছে, তার মানে এটা বিশেষণ পদ। এটার বিশেষ্য পদ কোনটা হবে? এই যে অনেকেই বলেছেন, শিপন দাস বলেছেন চতুরতা হবে, তাই না? খেয়াল করেন চতুরতা যেটা বলেছেন, চতুরতা, চতুরতা এসেছে মূলত চতুর থেকে। বলেন তো দেখি চতুর, এই চতুর শব্দটা বিশেষ্য নাকি বিশেষণ? এই প্রশ্নটাতে যথেষ্ট প্যাচ আছে। এই টাইপের প্রশ্ন আপনাদের সামনে কিন্তু পরীক্ষা আসতে পারে ব্যাংকের ক্ষেত্রে। দেখেন ব্যাংকের প্রশ্নের প্যাটার্ন আর অন্যান্য চাকরির প্রশ্নের প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির, একটু হলেও আলাদা আছে। তো এখানে দেখেন চতুর, চতুর মানে কি? চতুর মানে চালাক, এটা হলো বিশেষণ। এইটার বিশেষ্য পদ কি? চতুরতা, তাহলে চতুরতাটা বিশেষ্য পদ। চাতুর্য, চতুর মূল শব্দ হচ্ছে চতুর, এই চতুর শব্দটা হলো বিশেষণ, চতুর হলো বিশেষণ, এইটার বিশেষ্য পদ চাতুর্য হয়। তাহলে খেয়াল করেন, তাহলে চাতুর্য চতুরতা দুটাই কিন্তু বিশেষ্য পদ। এবার দেখেন চাতুরী, এটাও কিন্তু বিশেষ্য পদ, এটার বিশেষণ কি? চতুর। এই তিনটা শব্দের মূল শব্দ হচ্ছে কি? চতুর, চতুর হলো বিশেষণ পদ। তাহলে চতুরের বিশেষ্য পদ হচ্ছে চাতুর্য, চতুরের বিশেষ্য পদ হচ্ছে কি, কি বলা যায়? চতুরতা। চতুরের বিশেষ্য পদ হলো কি? চাতুরী। আবার চতুরের বিশেষ্য পদ কোনটা? চালাকিও হয়। দেখেন চালাক, দেখেন চালাক যে শব্দটা আছে, তাই না? চালাক, চালাকের আবার বিশেষ্য পদ কি? চালাকি। চালাক শব্দটা কিন্তু বিশেষণ, মনে রাখবেন চালাকটা হলো বিশেষণ বা অ্যাডজেক্টিভ, এটার নাউন হলো কি? নাউন হচ্ছে চালাকি। নাউন হলো চালাকি করা ভালো কাজ নয়, এই যে চালাকি, চালাকিটা এখানে বিশেষ্য পদ হিসেবে এসেছে। তার মানে এখানে খেয়াল করে দেখেন চতুর হইল বিশেষণ পদ, তাহলে এটার বিশেষ্য হচ্ছে চাতুর্য, চতুরতা, চাতুরী, চালাকি। চতুর বা চালাক দুইটা একই অর্থ দেয়। তার মানে এখানে বুঝতে পারলাম যে এখানে যে চারটি অপশন আছে এই চারটাই হচ্ছে মূলত বিশেষ্য পদ, এখানে কোনো বিশেষণ পদই নাই, এখানে কোনো বিশেষণ পদই নেই। ঠিক আছে, তাহলে এই যে একটা পেঁচানো প্রশ্ন যে এখানে বলেছে যে চালাকের বিশেষ্য পদ কি বা চালাকের নাম শব্দ কি, এই যে চারটা অপশন আছে এই চারটা শব্দই মূলত হচ্ছে বিশেষ্য পদ। তার মানে এখানে কোনো উত্তরই নাই, এখানে চারটাই হলো সঠিক উত্তর, এখানে কি চারটাই সঠিক উত্তর। এখন কি করবেন, হয় ছেড়ে দিবেন না কি করবেন, এখানে তো ছেড়ে দেওয়া ছাড়া উপায় নেই। তবে যদি আপনি যে কোনো একটা যদি উত্তর দিয়ে থাকেন সেক্ষেত্রে হয়তোবা তারা বিবেচনা করতে পারে, সেক্ষেত্রে হয়তোবা তারা বিবেচনা করতে পারে। এরপর যদি আমরা দেখি পরবর্তী যে প্রশ্নগুলো আছে বাংলা প্রশ্ন, এখানে এখানে দেখেন যে পাপে বিরত হও, খেয়াল করেন পাপে বিরত হও কোন কারকে কোন বিভক্তি। একটু দেখেন আজকে যে ইসলামী ব্যাংকের যে প্রশ্নগুলো এসেছিল, পাপে বিরত হও কোন কারকে কোন বিভক্তি। তো আপনারা দেখেন যে ভীত, তারপর হলো কি জাত, তারপর হচ্ছে কি গৃহীত, তাই না? এরপর হলো কি গৃহীত হওয়া, অথবা দেখা যায় কি জাত যদি বুঝায়, হ্যাঁ যে উত্তর যে কোনো একটা দিলেই হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা বাংলা প্রশ্ন আর সাধারণ জ্ঞান, এখন কথা হচ্ছে যে সরকারি ব্যাংকে সাধারণত বাংলা প্রশ্ন বাংলায় হয় আর সাধারণ জ্ঞান প্রশ্ন অধিকাংশ ক্ষেত্রেই ইংলিশেই হয়। বর্তমান যে যেটা ইংলিশ ভার্সনে হয় এটা অনেক সময় বাংলাও হতে পারে, তবে ইংরেজিতেও হওয়ার সম্ভাবনা আছে বা ইংরেজিতেই হয়। আচ্ছা এবার দেখেন পাপে বিরত হওয়া, আপনারা একটা বিষয় মনে রাখবেন, আপনারা একটা বিষয় মনে রাখবেন খুব সহজভাবে যদি আপনাদেরকে বলি, সেটি হলো এই যে একটা গাছ, আমি যদি একটা এই যে একটা গাছ, এই একটা হলো কি গাছ, এখন দেখেন এটা হলো কি একটা গাছ, তো গাছের ভিতরে এটা হলো কি গাছ, তাই না? একটা গাছ। এখন যদি আপনাদেরকে বলা হয় যে গাছে পাতা আছে, গাছে পাতা আছে, আর একটা হলো গাছ থেকে পাতা ঝরে, খেয়াল করেন গাছ থেকে পাতা ঝরে, খেয়াল করেন তো দেখি এই যে গাছে যে পাতা যে আছে, এই গাছের মধ্যে কি আছে? একটা পাতা আছে, গাছের মধ্যে কি আছে? একটা পাতা আছে, তার মানে গাছের সাথেই পাতাটা যুক্ত আছে। এখন যদি বলেন যে গাছ থেকে পাতা ঝরে, যখন গাছ থেকে পাতাটা ঝরে পড়ে যাবে তখন গাছের সাথে সম্পর্ক সে ছেদ করছে কিনা,
ত্যাগ করছে না, গাছের সাথে তার সম্পর্ক ছেদ করা। ঝরে পড়া মানে কি, ওই পাতাটাকে আপনি আবার কি গাছে জোড়া দিতে পারবেন? কখনোই সম্ভব না। এবার যদি আপনাদেরকে বলা হয় যে তিলে তৈল আছে, মনে করেন যে এটা একটা তিল, এটা হলো কি একটা তিল, এই যে এটা হলো একটা তিল, তো তিলের ভিতরে যদি তৈল থাকে, তিলের ভিতর কি আছে? এই যে তৈল আছে, এই যে তৈলের কণাগুলো এভাবে ছড়ায় ছিটে আছে। খেয়াল করে দেখেন, যদি আমি বলি যে তিল থেকে তৈল হয়, যদি বলি কি তিলে কি হয়? তৈল হয়। খেয়াল করে দেখেন, তিলে যে তেল হয় বা তিলে যে তৈল হয়, তিল থেকে যখন আপনি তেলটাকে বের করে দিবেন, তখন তেলের সাথে তিলের সম্পর্ক ছেদ হলো কিনা? সম্পর্ক যদি ছেদ হয় তাহলে বুঝতে হবে সেটাই হলো অপাদান, সেটাকেই বলা হয় অপাদান। সহজ ভাষায় তিল থেকে তেল হওয়া মানে সম্পর্ক ছেদ করা। সব ক্ষেত্রে পাপে বিরত হওয়া মানে কি? পাপ থেকে আমি সম্পর্ক ত্যাগ করলে তো বিরত হব। পাপ থেকে কিভাবে মানুষ বিরত হয়? তাহলে পাপের সাথে তার যদি সম্পর্ক ত্যাগ করে দেয় বা যদি সে ত্যাগ করে, তাহলে সম্পর্ক ত্যাগ বুঝানো মানেই হলো অপাদান। এক কথায় সম্পর্ক ত্যাগ মানেই অপাদান। যেমন তিল থেকে যখন তৈল হয়, এই তিল থেকে যখন তেলটাকে আমরা বের করব, এই তেলটাকে কি আবার তিলের ভিতর ঢুকানো যায়? কখনোই সম্ভব না। আবার পাতাটা যখন গাছ থেকে ঝরে পড়ে, তখন সেই পাতাটাকে কি আবার গাছের মধ্যে জোড়া দেওয়া যায়? আগের মতো করা যায়? কখনোই না। একদম সম্পর্ক ত্যাগ করছে। তার সম্পর্ক ত্যাগ করলে অপাদান। আর যদি সম্পর্ক অটুট রাখে, যদি বলতাম যে তিলে তৈল আছে, যদি বলি যে তিলে তৈল আছে, তাহলে এটা হবে অধিকরণ। যদি সম্পর্ক ত্যাগ না করতো তাহলে এটা অধিকরণ। যেমন গাছে পাতা আছে, এটা অধিকরণ, গাছটা এখানে স্থান বুঝিয়েছে। এই অপাদান এবং অধিকরণের মধ্যে পার্থক্য হচ্ছে কি এই এতটুকুই, আর কিছু না। সম্পর্ক অটুট রাখলে অধিকরণ, সম্পর্ক ত্যাগ করলেই অপাদান। মানে এটা একটা টেকনিক আর কি। তো এখানে দেখেন যে অপশনগুলো এখানে দেওয়া আছে, যে পাপে বিরত হও, একটু ভালো করে খেয়াল করে দেখেন। এখানে বিরত অর্থে কিন্তু অপাদান হয়। আমরা জানি যে বিরত অর্থে অপাদান হয়, এটা তো মুখস্থ বিদ্যা। কিন্তু আপনি যদি অন্যভাবে দেখেন যে পাপ থেকে সে কি হয়ে যাচ্ছে? বিরত হয়ে যাচ্ছে। বিরত হওয়া মানে কি? পাপ কাজ সে ছেড়ে দেয়, মানে পাপের সাথে তার সম্পর্ক ত্যাগ। অবশ্যই অপাদান কারক হবে। এখন অপাদান তো এখানে অনেকগুলো আছে, অপাদান হয় এইটা অপাদান হবে, নাহলে এটা অপাদান হবে। তো এখানে বলছে পাপে, দেখেন মূল শব্দ হচ্ছে পাপ, এই পাপের সাথে একটা অতিরিক্ত এ বিভক্তি যুক্ত হয়েছে, এই যে এ বিভক্তি। এ মানে কি? সপ্তমী বিভক্তি। তাহলে কি হবে? অপাদানে সপ্তমী, অপাদান কারকে কি হবে? সপ্তমী বিভক্তি। হ্যাঁ, তেল আছে, এটা অধিকরণ, কারণ তেলটা কিন্তু সম্পর্ক, তিলের ভিতরেই তেলটা অবস্থান করতেছে। আর যদি বলেন তিলে থেকে তেল হয়, তার মানে তিল থেকে তেলটা বের হয়ে এসেছে, এটার নামই হলো অপাদান, তাই না? এবার যদি আপনি যদি বলেন যেমন এটা আছে না, খেজুরের রসে গুড় হয়, তো খেয়াল করে দেখেন খেজুর, এভাবে যদি বুঝেন সম্পর্ক কীভাবে ত্যাগ করলো। খেজুরের রসটাকে যখন আপনি জ্বালিয়ে পুড়িয়ে গুড় তৈরি করলেন, বলেন তো এই গুড়কে আবার গলায় কি খেজুরে নিয়ে যাওয়া সম্ভব? সম্ভব না। মানে খেজুরের যে বৈশিষ্ট্য, এটা নষ্ট হয়ে গেছে। খেজুরের বৈশিষ্ট্যের সাথে সে সম্পর্ক ত্যাগ করে সে কি করেছে? রস হয়েছে, গুড় হয়ে গেছে। এবার যে দুধে দই হয়, তাহলে দুধকে যখন দই বানানো হয়, সেই দইকে আবার কি পুনরায় কি দুধে ফিরে নেওয়া যা সম্ভব? কখনোই সম্ভব না। সম্পর্ক ত্যাগ। তাই না? টাকায় টাকা হয়, তার মানে কি টাকা থেকে টাকা জন্ম নিচ্ছে, টাকা থেকে টাকা। এটা হচ্ছে মানুষ যেমন জন্ম নেয়, এখন টাকা তো আর মানুষের মতো জন্ম নেয় না, তবে টাকা থেকে টাকা কিন্তু উৎপাদন হয়। কিভাবে হয় এটা অবশ্যই ক্লাসে স্যারের আপনাদেরকে বোঝায়, তো বিস্তারিত আলোচনা না করলাম। তাহলে এটা কি হবে? অপাদানের সপ্তমী হবে। এরপর যদি আমরা দেখি পরবর্তী বাংলা যে প্রশ্নগুলো আছে, আমরা যদি একটু দেখি, এখানে যেমন দেখেন এই যে বিজ্ঞান, বিজ্ঞান শব্দের সঠিক রূপ কোনটি, তাই না? এই যে একটু যদি ভালো করে আপনারা দেখেন যে বিজ্ঞান শব্দের যে এখানে যে যুক্তবর্ণ যেটি আছে, এই যে খেয়াল করেন বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি। এখানে যুক্তবর্ণ কোনটা? এই যে বিজ্ঞান, এখানে একটা মাঝে যুক্তবর্ণ আছে, এটার সঠিক রূপ কি? এখানে কোন কোন বর্ণ মিলে এই যুক্তবর্ণটি হয়েছে? একটু উত্তর করবেন দেখি, এখানে কোনটা কোনটা মিলে হয়েছে দেখেন। যদিও প্রশ্ন এখানে ভুল আছে কিনা আমি জানি না, নাকি এভাবেই প্রশ্ন ছিল। এখানে যদিও বা প্রত্যেকটা শুরুতেই হসন্ত হওয়ার কথা, মানে হর্ষ চিহ্ন হবে, এখানে এখানে হর্ষ চিহ্ন অবশ্যই দিতে হবে, তার মানে এখানে কোনো স্বরধ্বনি উচ্চারিত হবে না। আচ্ছা, এই তো অনেকেই বুঝতে পেরেছেন। এটা অবশ্যই ক নাম্বার যে অপশন আছে, জয়ের সাথে ইয় হবে, তাই না? জ এবং ইয় এই দুইটা মিলে কি হয়েছে? এই যে মাঝে যে যুক্ত ব্যঞ্জনটা দেখতে পারতেছেন, এটি হয়েছে। তার মানে দেখেন যুক্তবর্ণ থেকে আপনাদের প্রশ্ন কিন্তু আসবে বা হতে পারে। আচ্ছা, এরপর দেখেন ফিলোলজি, এর শব্দের পরিভাষা কোনটি? ফিলোলজি, দেখেন ফিলোলজি, এই যে ফিলোলজি শব্দের যে পরিভাষা, এটি কোনটি? ফিলোলজি, ফিলোলজি শব্দের অর্থ কি? আমরা জানি যে দর্শনবিদ্যা ফিলোসফি, মনোবিদ্যা সাইকোলজি, ধ্বনিবিদ্যা ফোনোলজি, তাই না? আমরা তো জানি এটা হচ্ছে কি ফিলোসফি, আমরা অবশ্যই জানি যে ফিলোসফি, তাই কি না? মনোবিজ্ঞান সাইকোলজি, তাই না? সাইকোলজি,
লজি। এরপর ধ্বনিবিদ্যা হচ্ছে ফোনোলজি, ফোনোলজি। আর ভাষাবিদ্যা তাহলে কি হবে? ফিলোলজি। তাহলে ফিলোলজি শব্দের পারিভাষিক বাংলা পারিভাষিক রূপ হচ্ছে কি? ভাষাবিদ্যা, ভাষাবিদ্যা। তার মানে দেখেন কোন ধরনের পারিভাষিক রূপ আপনাদের এখানে আসতেছে। সচরাচর এই ধরনের প্রশ্ন অন্যান্য চাকরি পরীক্ষা আপনি দেখবেন না, ব্যাংকের প্রশ্ন সম্পূর্ণ একটু ডিফারেন্ট হয়, একটু তুলনামূলক বিশ্লেষণ করে দেখবেন। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কততম? বলেন দেখি, ব্যবহারকারীর দিক থেকে বর্তমানে বাংলা ভাষার অবস্থান কততম? উত্তর করার চেষ্টা করিবেন, ঠিক আছে? এখানে একটু প্যাচ আছে। একটা হলো ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান, আর একটা হলো মাতৃভাষার দিক থেকে বাংলার অবস্থান। এই দুইটার মধ্যে পার্থক্য কি? ব্যবহারকারীর দিক থেকে বর্তমানে বাংলার অবস্থান কততম? একটু উত্তর করবেন। এখানে যে 28 নাম্বার যেটি আছে, হ্যাঁ, আসিফ রানা বলেছেন সপ্তম। আর যদি প্রশ্ন আসতো মাতৃভাষার দিক থেকে বাংলার অবস্থান, তাহলে হতো পঞ্চম। তাহলে কততম হবে? পঞ্চমতম হবে। এটা মনে রাখবেন, পঞ্চম। যদি বলা হয় মাতৃভাষা, কারণ দেখেন মাতৃভাষা কিন্তু অনেকের হতে পারে, কিন্তু সবাই তো আর ব্যবহার করে না। যেমন অনেক বাঙালি আছে, সে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, তার মাতৃভাষা বাংলা, সে এখন দেখা যায় ইংল্যান্ডে গিয়ে বসবাস করে, সে আর বাংলা বলেই না, বাংলার আর ধার ধারে না। তারপরে তার মাতৃভাষা বাংলা হলেও সে এখন ইংরেজিতে কথা বলে। তাহলে মাতৃভাষার দিক থেকে বাংলা পঞ্চম হলেও ব্যবহারের দিক থেকে বাংলা হচ্ছে কি? সপ্তম অবস্থানে। এটা মনে রাখবেন। তাহলে মাতৃভাষার দিক থেকে হলো পঞ্চম, আর ব্যবহারকারীর দিক থেকে হচ্ছে কি? সপ্তম। এই তথ্যটা একটু ভালো করে আপনাদের মনে রাখতে হবে। এরপর দেখি এখানে যেটা, এরপরে যদি আমরা প্রশ্নগুলো যদি আমরা একটু দেখি, তাই না? এরপরে যে প্রশ্নগুলো আছে, এরপরে যে প্রশ্নগুলো আছে এখানে দেখেন, ছাতা দিয়ে মাথা রক্ষা করা, ছাতা দিয়ে মাথা রক্ষা করা, এইখানে যে বাগধারাটি আছে এই বাগধারাটির অর্থ কি? বলেন দেখি। ছাতা দিয়ে মাথা রক্ষা, মাথা কি করা? রক্ষা করা। এটা পারার কথা, এটা পারার কথা। শাহিনুর বলেছেন পঞ্চম। তো আপনাদেরকে আজকে একটা উপদেশ দিব, অনেকেই হয়তো ব্যাংকের জন্য প্রিপারেশন নেন না, আবার অনেকেই এখনো অনেকেই ভুলের মধ্যে আছেন যে ব্যাংক তো হলো সুদের চাকরি, এই সুদের উপর আমি চাকরি করব কিনা। অনেকে আবার সুদের চাকরি করে না, মানে অনেক বেশি আবার একটা বিষয় কি কখনো ভেবে দেখেছেন, বাংলাদেশে যত চাকরি আছে, যত ধরনের চাকরি, শিক্ষকতা বলেন, আপনি যত ধরনের চাকরি আছে, প্রত্যেকটা চাকরির অর্থ হচ্ছে সুদভিত্তিক অর্থ। মানে ধরেন যে আমি একজন স্কুলের টিচার, তো আমি যে সরকার থেকে বেতন পাচ্ছি, এই টাকাটা হচ্ছে সুদের টাকা। কিভাবে? যে বাংলাদেশ সরকারের যতগুলো, হয়তোবা ব্যাংকে আপনি সরাসরি সুদের সাথে যুক্ত আছেন, আর একটা হলো অন্যান্য চাকরিতে আপনি সরাসরি সুদের সাথে যুক্ত না, কিন্তু আপনি সুদের টাকায় থেকে আপনাকে বেতন দেওয়া হচ্ছে। তো এইভাবে যদি চিন্তা করেন, মানে সম্প্রতি ধর্ম উপদেষ্টা একটা কথা বলেছেন, তার এই কথাটা আমার কাছে এক্স্যাক্টলি খাঁটি কথা মনে হয়েছে, যে তিনি যথার্থই বলেছেন। কারণ বাংলাদেশ সরকার কি অনেক ধরনের বিজনেস করে। দেখেন বাংলাদেশ সরকার টাকা আছে না, এই টাকাগুলো সে কি করে? বাংলাদেশ ব্যাংকে রাখে, বিভিন্ন সরকারি ব্যাংকে, বেসরকারি ব্যাংকে বাংলাদেশ সরকার টাকা আছে, টাকা রেখে এটা কিন্তু আস্তে আস্তে সুদ হচ্ছে। এই যে অতিরিক্ত যে লভ্যাংশ আসতেছে, এই লভ্যাংশের টাকাগুলাই কিন্তু, ঠিক আছে, লভ্যাংশের টাকাগুলাই কিন্তু বিভিন্ন চাকুরিজীবী যারা আছেন তাদের কাছে কিন্তু চলে যাচ্ছে, তাই না? তো এই জন্য আপনাকে মনে রাখতে হবে। যেমন অনেক সময় আমরা দেখি, এই যে যেমন সিম্পলি একটা কথা বলি, আবার অনেকে হয়তো বিতর্কিত বলতে পারেন, আমাকে যা ইচ্ছা বলতে পারেন। অনেক সময় ওয়াজ মাহফিল হয়, এই ওয়াজ মাহফিলে বলা হয় যে কারা কারা দান করবেন। তো ওয়াজ মাহফিলের জন্য যারা দান করে, এখানে কিন্তু ব্যাংকার আছে, ইভেন এখানে সুদের যারা বিজনেস করে তারাও কিন্তু এখানে দান করে। তখন কিন্তু বলা হয় না যে ভাই আপনি কি ব্যাংকে চাকরি করেন, আপনার টাকা আমি নিব না, আপনি কি সুদের বিজনেস করেন, আপনার টাকা আমি এখানে ওয়াজ মাহফিলে নিব না, তখন কিন্তু বলা হয় না। কিন্তু ব্যাংকের চাকরির ক্ষেত্রে আসলে আমাদের অনেকেই বলেন যে ব্যাংকের চাকরি, এখন আপনি যাবেন কোন দিকে ভাই? এই হারাম জিনিসটাকে তো আপনাকে শরিয়া ভিত্তিক আনতে হবে, আনতে গেলে তো লোকজন দরকার, এই জন্য আপনাদেরই দরকার। যারা এখানে আছেন, যারা এখানে বলেন যে সুদটাকে বাংলাদেশ থেকে তুলে দেওয়া দরকার, আপনাদের আরও বেশি করে ব্যাংকিং সেক্টরে আসতে হবে, কারণ আপনারাই একটা সময় ব্যাংকিং সেক্টরে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নিযুক্ত হবেন। আপনারা এই সুদটাকে কি করবেন? আস্তে আস্তে বিলুপ্তির দিকে নিয়ে যাবেন। কারণ আপনারা যদি হাত ধুয়ে বসেন, তাহলে কিন্তু, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের কিন্তু সর্বনাশ। মানে দেখা যায় আমি যদি এখন ব্যাংকে হারাম মনে করি, আমি যদি হাত পা গুটিয়ে নিয়ে আসি, তাহলে এই হারাম কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তো এটাকে আপনাকে আটকাইতে হবে, এই জন্য সবারই উচিত ব্যাংকে যাওয়া, এটা আমি মনে করি। তাহলে হয়তো সুদটাকে আস্তে আস্তে আপনারাই কমায় নিয়ে আসবেন, আপনারাই একদিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়ে যাবেন, কর্মকর্তা হয়ে যাবেন, আপনারাই ব্যাংকের সুদটাকে আস্তে আস্তে সহনীয় পর্যায়ে আস্তে আস্তে এই দেশ থেকে সুদটাকে কি করবেন? আপনারা উঠাই দিতে সক্ষম হবেন। এই জন্য প্রত্যেকের উচিত বেশি বেশি ব্যাংকে গিয়ে ওই জায়গাগুলোতে গিয়ে চেঞ্জ করা, এটা আপনাদেরই দায়িত্ব। তো এই জন্যই বলতেছি যে সম্মান রক্ষা করা।
ঠিক আছে, সম্মান রক্ষা করা। কারণ যতদিন আপনি ব্যাংকে চাকরিকে আপনি অবহেলা করে পিছনে আসবেন, ততদিন সুদ আমাদের সমাজে আরো বেশি করে কি করবে, আমাদেরকে জড়িয়ে ধরবে, আপনি বুঝতেই পারবেন না। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দে দুটি বানানোই সঠিক। খেয়াল করেন, বাংলা যে বানান রীতি আছে, আমার কথা অনেকে খারাপ লাগতে পারে, ঠিক আছে, কিন্তু আমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে আমি কি বলতে চেয়েছি। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের দুটি বানানোই ঠিক। এখানে দেখেন, কলস এবং কলস, সূচি এবং সূচি, দিঘি এবং দিঘি, সবকটি। বাংলা বানান যে রীতি আছে, সেই বাংলা বানান রীতি অনুযায়ী এখানে কলস এবং কলস দুটাই সঠিক। কলসও সঠিক, কলসও সঠিক। সূচি, সূচি বানানে হ্রস্বইকারও হয়, সূচি বানানে দীর্ঘইকারও হয়। প্রমিত হচ্ছে কি, এটা প্রমিত, এখানে প্রমিত। আবার দেখেন দিঘি, দিঘি বানানে দুটাই হ্রস্বইকার হয়, আবার দিঘি বানানে দিঘি, প্রথম দীর্ঘইকার মানে 2 1, এখানে সবকটি উত্তর হবে। বাংলা বানান রীতি অনুযায়ী এখানে সবগুলোই সঠিক। এবার দেখা যাক, আচ্ছা, তো এটা হচ্ছে বাংলা। আজকে সময় হবে না, যদিও সবগুলো উত্তর করে দেওয়া উচিত ছিল, তবে আমার মানে আপনাদের যেহেতু আরও প্রশ্ন আছে, আরও আপনাদের প্রশ্ন আছে সামনে, আরও আপনাদের বাংলা প্রশ্ন আছে বিগত যে পরীক্ষাগুলো হয়েছে ব্যাংকের, এগুলো থেকেই। এবার দেখেন, কোন জাতীয় শব্দে, এখানে দেখেন কোন জাতীয় শব্দে মূর্ধন্য ষ এর ব্যবহার হয় না। একটু দেখেন, কোন জাতীয় শব্দে মূর্ধন্য ষ এর ব্যবহার হয় না, মূর্ধন্য ষ, একটু উত্তর করবেন। তৎসম শব্দে মূর্ধন্য ষ ব্যবহার হয় কিনা, তদ্ভব শব্দে মূর্ধন্য ষ ব্যবহার হয় কিনা, সংস্কৃত শব্দে মূর্ধন্য ষ হয় কিনা, বিদেশি শব্দে মূর্ধন্য ষ হয় কিনা। খেয়াল করবেন, মূর্ধন্য ষ হয় না কোথায়, মূর্ধন্য ন এবং মূর্ধন্য ষ, এই যে মূর্ধন্য ন এবং মূর্ধন্য ষ হয় না কিছু কিছু জায়গায়। যত ধরনের বাংলা ভাষার শব্দ আছে, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, সকল শব্দে মূর্ধন্য ষ মূর্ধন্য হতে পারে, শুধু এক জাতের শব্দ হয় না, সেটা হচ্ছে বিদেশি ভাষার শব্দে। দেখেন, মূর্ধন্য ষ হয় না বাংলা ক্রিয়াবাচক শব্দে। কোন বাচক শব্দে? বাংলা ক্রিয়াবাচক শব্দে, যেগুলো হচ্ছে বাংলা ক্রিয়াবাচক। বাংলা ক্রিয়াবাচক শব্দে কখনো মূর্ধন্য ষ হয় না, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে কি, বিদেশি শব্দে কখনো মূর্ধন্য ষ হয় না। বিদেশি বানানে কিন্তু হ্রস্বইকার হবে, দীর্ঘইকার হবে না বিদেশি শব্দের বানানে। যেমন আপনাকে যদি দেখি, আসেন আসেন, আইসা যান, বসেন বসেন, বৈশা যান। দেখেন, আসেন, যাস, যান, দেখেন। খেয়াল করেন, এগুলো কিন্তু ক্রিয়াবাচক শব্দ, এগুলো দ্বারা কাজ বুঝাইছে না, ক্রিয়াবাচক শব্দ। এই ক্রিয়াবাচক শব্দে কখনো মূর্ধন্য ন হবে না, কখনো মূর্ধন্য স হয় না। দেখেন, আসেন, দন্ত স দন্ত ন, যাস, দন্ত স ব্যবহার হয়েছে। এরপর দেখেন, যান, দন্ত ন ব্যবহার হয়েছে। তার মানে ক্রিয়াবাচক শব্দে কখনো মূর্ধন্য ন মূর্ধন্য স হয় না। আর একটা হলো বিদেশি শব্দে। বিদেশি শব্দে যেমন দেখেন, ওরে শাম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। শাম্পান চাইনিজ ভাষা শব্দ, চীনা শব্দ, দেখেন দন্ত স হয়েছে। এবার যদি আমি বলে থাকি, যেমন দেখেন সালাত আরবি ভাষার শব্দ, সালাত আরবি ভাষার শব্দ। এবার যদি আমি বলে থাকি, তাই না, তারপর হচ্ছে সাগু পর্তুগিজ ভাষার শব্দ, এই যে দেখেন সাগু, সালসা পর্তুগিজ ভাষার শব্দ। এরপর দেখেন সাবান পর্তুগিজ ভাষার শব্দ, তাই না, এই যে দেখেন। এবার যদি বলেন বেহেশত, ফার্সি ভাষার শব্দ, দেখেন বেহেশত, বেহেশত বানানে কিন্তু দন্ত স হবে, এই যে বেহেশত, অনেকেই কিন্তু তালবর্ষ দিয়ে লেখে বেহেশত, আসলে তালবর্ষ হবে না, এখানে দন্ত স হবে। তার মানে বিদেশি শব্দের বানানে কখনো মূর্ধন্য স হয় না। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? অবশ্যই মূর্ধন্য স হবে। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? উত্তর করবেন। ভাষার ক্ষুদ্রতম একক, মনে রাখবেন, ক্ষুদ্রতম একক বলতে কি বোঝায়? ক্ষুদ্রতম একক মানে হলো উপাদান। এই যে উপাদান আর উপকরণের ভিতরে অনেকেই বুঝতে পারেন না কোনটা উপাদান আর কোনটা উপকরণ। উপাদান বলতে বোঝায় ক্ষুদ্রতম, উপাদান মানে হলো ক্ষুদ্রতম, যত ক্ষুদ্রতম আছে সবগুলোকে উপাদান বলা হয়। একটা বিষয় মনে রাখবেন, ভাষার ক্ষুদ্রতম একক অথবা শব্দের ক্ষুদ্রতম একক, যদি পরীক্ষায় আসে, এক ঢিলে কয়েকটা পাখি মারবো আজকে। ভাষার ক্ষুদ্রতম একক, শব্দের ক্ষুদ্রতম একক, অথবা বাক্যের ক্ষুদ্রতম একক। তাহলে ভাষার ক্ষুদ্রতম একক, শব্দের ক্ষুদ্রতম একক, অথবা বাক্যের ক্ষুদ্রতম একক, অথবা ভাষার উপাদান, বাক্যের উপাদান, শব্দের উপাদান। এই তিনটারই উপাদান, ক্ষুদ্রতম বলতে এখানে উপাদান, বা তিনটারই উপাদান বা তিনটারই ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি অথবা বর্ণ। মনে রাখবেন, একবারই মনে রাখবেন। তাহলে ভাষা, 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 শব্দ, বাক্য, তিনটারই ক্ষুদ্রতম একক বা উপকরণ
উপাদান, ক্ষুদ্রতম একক অথবা উপাদান, এটা হলো একটা জিনিস, ধ্বনি বা বর্ণ। এখন দেখেন এখানে বর্ণও কিন্তু আছে, ধ্বনি বা বর্ণ দুটাই ঠিক। এখন যদি ধ্বনিও থাকে বর্ণও থাকে তাহলে এক্স্যাক্টলি উত্তর হবে কি ধ্বনি, মনে রাখবেন, সেক্ষেত্রে উত্তর হবে ধ্বনি, সেক্ষেত্রে বর্ণ আমরা নিব না। এখানে অপশনে কিন্তু বর্ণ আছে, তবে বর্ণ আমাদের লেখা যাবে না। হ্যাঁ, যদি ধ্বনি না থাকতো সেক্ষেত্রে বর্ণ হইতো, ধ্বনি না থাকলে বর্ণ হবে। ঠিক আছে, এটা হলো উপাদান। আর উপকরণটা কি? উপকরণ আপনারা মনে রাখবেন, শুরুতে যদি বলি শব্দের উপকরণ কি, শব্দের উপকরণ, শব্দের উপকরণ বা বৃহত্তম একক হলো কি? ধ্বনি, মনে রাখবেন, শব্দের বৃহত্তম একক ধ্বনি বা বর্ণ। যদি বলি যে বাক্যের উপকরণ, উপকরণ মানে হচ্ছে বড় বিষয়, তাহলে সেক্ষেত্রে হবে শব্দ। আর যদি বলি যে ভাষার উপকরণ, তাহলে ভাষার উপকরণ হচ্ছে বাক্য। এটা মনে রাখবেন, এই উপকরণ আর উপাদান যেন আপনাদের মধ্যে প্যাচ না লাগে। তাহলে উপাদান বলতে বোঝায় ক্ষুদ্রতম এককে বলা হয় উপাদান, তাহলে সেক্ষেত্রে ধ্বনি বা বর্ণ, ভাষা, শব্দ, বাক্য তিনটারই ধ্বনি বা বর্ণ। তবে উপকরণ যেটা আছে, যেটা একটু বড় বিষয়, এখানে বেশ কিছু পার্থক্য আছে। সেখানে ভাষার উপকরণ হলো বাক্য, উপকরণ মানে বৃহত্তম একক, ভাষার উপকরণ বাক্য, শব্দের উপকরণ ধ্বনি বা বর্ণ, আর বাক্যের উপকরণ শব্দ। ঠিক আছে, এটা আপনাদের মনে রাখতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? ধ্বনি, ধ্বনি সঠিক উত্তর হবে। এখানে কিন্তু ধ্বনি এবং বর্ণ দুইটাই আছে, কিন্তু এখানে ধ্বনি হবে। নামাজ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? দেখেন নামাজ, এই যে একটা শব্দ আছে নামাজ, শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা কিন্তু একটা বিদেশি ভাষা। এখন উত্তর করবেন এটি কোন ভাষা থেকে এসেছে। তো যখন আপনারা পড়বেন ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আপনাদের পড়তে হবে। এই যে উপাদান উপকরণ, এটার মধ্যে প্যাচ লাগে, তো এটা যেন না হয়, আপনাকে মনে রাখতে হবে কোনটা উপাদান কোনটা উপকরণ, দুইটার মধ্যে একদম সূক্ষ্ম ধারণা নিয়ে আপনাদেরকে আগাইতে হবে। নামাজ, নামাজ এটা হলো ফার্সি ভাষা শব্দ, এখানে বলেছেন, তাই না? পর্তুগালের পাদ্রি চাবি দিয়ে গির্জা খুলে, তাই না? বালতিতে আটা আনারস, তাই না? পাউরুটি, সাগু, সালসা, আচার, পেঁপে, পেয়ারা রাখলো, তাই না? রাখলো, তাই না? এরপর হলো কি, বিনতি বেহালা বাজিয়ে সাবান ও তোয়ালে নিয়ে কামরায় ঢুকলো, আতা আলকাতরা মেখে জানালায় টোকা মারলো। এ সময় মানে আয়া এবং কেরানি বারান্দায় কেদারায় বসে গাইতে লাগলো, স্বামী আর স্ত্রী পেরেক মারে মিস্ত্রি। এই যে এখানে বেশ কিছু শব্দ বলেছে, এগুলো হচ্ছে তুর্কি শব্দ। উর্দু তো অসংখ্য শব্দ আছে আমরা জানি, আরবি তো অসংখ্য শব্দ আছে, আরবি আর ফার্সি শব্দ আর উর্দু শব্দ এগুলো তো ব্যবহার নাই, মানে অসংখ্য। ঠিক আছে, অসংখ্য। তো বাংলা ভাষায় ফার্সি ভাষায় এত আসার কারণটা কি? কারণ ওই যে আর্যরা এসেছিল ইরান থেকে, ইরান থেকে যে আর্যরা এসেছিল ওদের মাধ্যমে আস্তে আস্তে পরবর্তীতে ফার্সিরা এসেছে। আর বিশেষ করে আপনারা দেখেন যে এই যে পারস্য থেকে সে মুঘল সাম্রাজ্য যারা, ওরাও তো তৎকালীন ফারগানা ছিল। যেমন সম্রাট বাবর যখন আসে 1526 সালে, যখন পানিপথের প্রথম যুদ্ধ যখন হয়েছিল, ওই যে লোদি বংশকে পরাজিত করে, মানে দিল্লি সালতানাত তো উঠে গেল, তারপর আসলো কি মানে লোদি বংশ নামে একটা বংশ এসেছিল, তাকে উৎখাত করে লোদি বংশের প্রথম সম্রাট ছিল বাহালুল লোদি এবং সর্বশেষ ছিল ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদিকে উৎখাত করে সম্রাট বাবর সেই কোথা থেকে, আফগানিস্তান, মানে পারস্যের ফারগানা অঞ্চলে, ফারগানা কিন্তু পারস্যের, বর্তমান আফগানিস্তান পারস্য দুইটার মাঝখানে কিন্তু ফারগানা অঞ্চল, ওই অঞ্চল থেকে সম্রাট বাবর এসে পানিপথের প্রথম যুদ্ধে এই লোদিকে পরাজিত করে তিনি তো কি করেন, 1526 সালে এই উপমহাদেশে শাসন প্রতিষ্ঠা করেন। তো ওই সময় যে এই যে আফগানিস্তান থেকে পারস্য থেকে অসংখ্য মানুষ যখন বাংলাদেশে আসতো, ওদের মাধ্যমে অনেক শব্দ আমাদের বাংলা ভাষায় এসেছে। ঠিক আছে, তো এই হলো মোটামুটি কথা। দেখি আরো কোনো প্রশ্ন আছে নাকি। তো আপনাদের আরো কোনো বাংলা প্রশ্ন আপনাদের এখানে আছে নাকি? যদি থাকে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, না আর কোনো বাংলা প্রশ্ন এখানে নাই। আর বাকিগুলো আজকে যেগুলো প্রশ্ন এসেছে সবগুলো হচ্ছে ধর্মভিত্তিক। তো যেহেতু আজকে আপনাদের বাংলা বিষয়ক ক্লাস, এই জন্য আর বাকি প্রশ্নগুলোতে আমি গেলাম না। এখন হলো এটা হলো আজকের পরীক্ষার প্রশ্ন। তার মানে এই যে আজকের যে পরীক্ষাগুলো, এটা কিন্তু অনেকটা সরকারি, মানে সরকারি ব্যাংকে যেরকম প্রশ্ন হয়, ইসলামী ব্যাংকের ধারাটা আজকের প্রশ্নটা ঠিক সরকারি ব্যাংকের মতোই হয়েছে। তার মানে বর্তমান সময়ে দেখেন একবারে প্রিপারেশন নিলে দেখেন সরকারি ব্যাংকগুলো আপনাদের হয়ে যাচ্ছে এবং প্রাইভেট ব্যাংকে অনেক প্রশ্ন কিন্তু আপনি উত্তর করতে পারতেছেন। তার মানে একসাথে প্রিপারেশন নিতে হবে। এখন সামনে যেহেতু এই মাসে যেহেতু আপনাদের সিনিয়র অফিসার পরীক্ষা হতে পারে, এখন এই পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক বেশ কিছু প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। শুরুতে একটি দেখেন, এই যে 2025 সালে দেখেন, আজকে কিন্তু 2025 সালে বিভিন্ন প্রশ্ন নিয়ে আসা হয়েছে। ঠিক আছে স্যার, প্রশ্ন তো লিখিত হয়, লিখিত হওয়ার কথা ছিল, তবে তারা আগে প্রিলি নিয়েছে, এরপর লিখিত হবে কিনা জানি না, এটা তাদের ব্যাপার। এরপর আবার লিখিত হতে পারে, যেহেতু মনে হয় আবেদনকারীর সংখ্যা অনেক বেশি, এই জন্য প্রিলি আগে নিয়েছে, এরপর লিখিত হবে। এখানে দেখেন এই যে 2025 সালে দেখবেন যে অন্যান্য বছরের থেকে 2025 সালে যে পরীক্ষাগুলো হয়েছে এগুলোর প্রশ্ন প্যাটার্ন একটু চেঞ্জ হয়ে গেছে।
এখানে একটা প্রশ্ন আছে, দ্বি স্বরধ্বনিযুক্ত শব্দ কোনটি? একটু উত্তর করবেন দেখি। এটা সমন্বিত আর্ট ব্যাংক এসেছিল, তাই না? অফিসার যেটা জেনারেল, অফিসার জেনারেলে কিন্তু এই প্রশ্নটি এসেছিল, দ্বি স্বরধ্বনি যুক্ত শব্দ কোনটি? একটু উত্তর করেন দেখি। দ্বি মানে কি? দ্বি শব্দের অর্থ হচ্ছে দুই। স্বর মানে কি? স্বর তো বুঝি, স্বর মানে স্বরবর্ণ। ধ্বনি মানে তো বুঝি ধ্বনি, ধ্বনি। স্বরধ্বনি বলতে কি বোঝায়? স্বরধ্বনি, ধ্বনি। একটা মনে রাখবেন, একটা হলো স্বরবর্ণ। এই বর্ণ আর ধ্বনির মধ্যে অনেক পার্থক্য আছে, অনেকেই বুঝে না। একটা হলো স্বরবর্ণ। স্বরবর্ণ কোনটা? যেমন এই যে অ, এটাকে বলবো আমরা স্বরবর্ণ, বা আ, এটা একটা স্বরবর্ণ। এখন দেখেন এই যে আমরা বললাম যে কা, এই যে দেখেন এখানে যে আকারটা আছে এটাকে বলা হয় ধ্বনি। তার মানে বর্ণ বললে বর্ণ তাকেই বলা হয়, বর্ণের স্পষ্ট রূপ থাকতে হবে, প্রকাশ্য রূপ থাকতে হবে। যেমন দেখেন আ, এটার প্রকাশ্য, এটা প্রকাশ্য রূপ আছে, এটা হলো কি? স্বরবর্ণ। আর স্বরধ্বনি হচ্ছে যে আকার যেটা। তো এখানে দেখেন স্বর্গ, স্বর্গ বানানে দেখেন, সরি স্বর্ণ, স্বর্ণ। এখানে আপাত দৃষ্টিতে দেখেন প্রকাশ্যভাবে কোনো স্বরধ্বনি আছে? স্বরধ্বনি নেই। স, এখানে অ আছে গোপনে, এখানে স্বর্ণ নয়ের সাথে ও আছে, এটা তো গোপন অবস্থায় আছে। সোনালী, খেয়াল করে দেখেন, সোনালী শব্দটাকে যদি বিশ্লেষণ করেন, স এর সাথে যুক্ত হয়েছে ও, শো, তারপরে হয়েছে কি ন, তারপর যুক্ত হয়েছে আ, সোনা, তাই না? এরপর কি হয়েছে? লি, তারপর যুক্ত হয়েছে ল, তারপর যুক্ত হয়েছে রস্বই। খেয়াল করেন দেখি, ও এটা কি? একটা স্বর। আকারও একটা স্বর, ইও একটা স্বর, তার মানে সোনালী তো হবে না। এবার দেখেন খেলা শব্দটাকে ভাগ করেন, খ এর সাথে হয়েছে এ, তারপর হয়েছে ল, তারপর হয়েছে আ। তাহলে দেখেন এ এবং আ দুইটা কি? একটাই তো স্বর, এখানে তো অন্য কোনো স্বরের সাহায্য দেয়নি, তাই না? এটাও, তাহলে এটাও হবে না। তাহলে স্বর্ণ তো হইলই না, এখানে কোনো স্বরধ্বনি নাই, স্পষ্টভাবে কোনো স্বরধ্বনি নাই। এবার দেখেন এই যে একজন বলেছেন শিপন দাস শিপন, হ্যাঁ আপনি যে তথ্যটা দিয়েছেন এটা জানি যে বাংলা বাজারে প্রচলিত অনেক বইয়ে এই তথ্যগুলো দেওয়া আছে, কিন্তু আপনার তথ্যটা একটু কারেকশন করতে হবে। বা বাজারে প্রচলিত, আমি নামগুলো নাই বললাম, এই সকল বইয়ে দেখা যায় এই তথ্যগুলো দেওয়া আছে। এবার দেখেন মৌল, খেয়াল করে দেখেন, ম এর সাথে যুক্ত হয়েছে ঔ, তারপর হয়েছে ল। বাংলা বর্ণমালায় যতগুলো স্বরবর্ণ আছে এর ভিতরে দুইটা বর্ণ আছে যৌগিক স্বরবর্ণ, এটা আমরা অবশ্যই জানি। একটা হচ্ছে কি? ওই, আর একটা হলো ঔ, তাই কিনা? ওই এবং ঔ। এই ওই এবং ঔ কিভাবে গঠিত হয়েছে? বাজারে অনেক বইয়ে দেওয়া আছে ও যোগ অ যোগ ও, ঔ। ওই হচ্ছে মূলত অ যোগ রস্বই, এটা কারেকশন করে নেবেন। বাজারে প্রচলিত বইয়ে এটার ভুল প্রয়োগ দেওয়া আছে। আমি যদি আবারও বলি, ওই এবং ঔ এর যে ইয়েটা আছে, ওই এবং ঔ, খেয়াল করে দেখেন, ওই, ওই এর প্রকৃত বানান হচ্ছে অ যোগ রস্বই, আর ঔ এর প্রকৃত বানান হচ্ছে অ যোগ রস্ব উ। দেখেন রস্ব উ, এখানে কখনোই ও আসবে না, এখানে ও এর কোনো ব্যবহারই নেই। ঠিক আছে, আপনি যদি মুনির চৌধুরী বইয়ে দেখেন অথবা আরো প্রাচীন যে বাংলা ব্যাকরণগুলো আছে এগুলোতে আপনি দেখবেন। তবে এই যে বাজারে প্রচলিত অনেক ধরনের চাকরি যে বইগুলো আছে এগুলোতে এখানে ভুল প্রয়োগ দেওয়া আছে, এখানে ও এর ব্যবহার করেছে, এটা কারেকশন করে নেবেন, এটা মস্ত বড় একটা ভুল। অযোগ রস্বই অযোগ রস্ব, তাহলে খেয়াল করেন, তাহলে এখানে যে ঔ যে ব্যবহার করেছে, এই ঔ এর ভিতরে কয়টা স্বর আছে? দুইটা আছে না, এই যে অ এবং রস্ব। যেমন একটা শব্দ আছে লাউ, খেয়াল করে দেখেন, লাউ, এখানে কিন্তু দ্বি স্বরধ্বনি হয়েছে। কিভাবে দ্বি স্বরধ্বনি হয়েছে? দেখেন লয়ের সাথে যুক্ত হয়েছে আ, এর সাথে যুক্ত হয়েছে উ, দেখেন আ উ, দুইটা স্বরধ্বনি যদি একসাথে থাকে এটাকে বলা হয় দ্বি স্বরধ্বনি। অবশ্যই দুইটা স্বরধ্বনি একসাথে থাকতে হবে। এখন যদি আপনি বলেন যে কালো, এটা দ্বিতীয় স্বরধ্বনি হয় কিনা, না এটা হবে না। কারণ কি? দেখেন কা, কয়ের সাথে আ আছে, তারপর আছে ল, তারপর আছে ও, এখানে দুইটা স্বর আছে, এটা কি পাশাপাশি আছে? মাঝখানে একটা ব্যঞ্জন ঢুকে গেছে না? এখন ঠিক আছে, হ্যাঁ নতুন বই আর ওল্ড বইয়ের অনেক তথ্যই মিল নাই, এই জন্য আপনারা সবসময় পুরাতন বইটা আপনারা অবশ্যই ফলো করবেন। নতুন বইতে এটা তো বাংলাদেশের মানে বাংলার ইতিহাসের সব থেকে বাজে বই, তাহলে এটা আপনাদের মনে রাখতে হবে যে দুইটা দ্বি স্বরধ্বনি তখনই হয় যখন দুইটা একসাথে থাকে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? মৌল হবে। তোমাকে যেতেই হবে, এ বাক্যে যেতে শব্দের সাথে যে ই যে একটা, ই এর পরিচয় কি বলেন দেখেন, তোমাকে যেতেই হবে, এই যে ই যে এখানে আছে, এই বাক্যে যেতে, এই যে যেতে যে শব্দটি আছে, এই যেতের সাথে এখানে ই যে আছে, ঠিক আছে, এই ইটার ব্যাকরণিক পরিচয় কি? খেয়াল করেন এই প্রশ্নটা দেখেন, এবার কিন্তু 49তম বিসিএস এসেছিল, 47 বিসিএস এসেছিল, হ্যাঁ 47তম বিসিএস এসেছিল এই প্রশ্নটাই। তার মানে দেখেন যে প্রশ্ন যে কত জায়গা থেকে কত জায়গায় আসে এটা আপনারা কখনো
ভাবতেই পারবেন না। তার মানে এই যে সাম্প্রতিক সময়ে যে প্রশ্নগুলো, বিশেষ করে বিসিএস, আপনাদেরকে বলে দিই সাম্প্রতিক সময় কি কি পরীক্ষা হয়েছে। 47 হয়েছে, 48 হয়েছে, 49 হয়েছে। 47 তো 200 নম্বরই প্রিলি, মানে জেনারেল। 48-এ 100 নম্বর জেনারেল, 49 100 নম্বর জেনারেল। অবশ্যই এই প্রশ্নগুলো পড়বেন। 25 সালে যতগুলো ব্যাংকের পরীক্ষা হয়েছে, প্রাইভেট এবং সরকারি যতগুলো পরীক্ষা হয়েছে, বিশেষ করে জুলাই পরবর্তী সময়, এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা দেখে যাবেন, অবশ্যই দেখে যাবেন। তো মনে রাখবেন, কখনো যদি জোর দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন, জোর দেওয়ার জন্য, কিসের জন্য? জোর দেওয়ার জন্য ক্রিয়ার সাথে, কোনো একটা ক্রিয়ার সাথে কখন কি করা হয়? ক্রিয়ার সাথে ই প্রত্যয় যুক্ত করতে হয়। কি প্রত্যয়? ই প্রত্যয় যুক্ত করতে হয়। তাহলে ই মূলত হচ্ছে একটা প্রত্যয়, ই হলো একটা মূলত প্রত্যয়, ঠিক আছে? ইর পরিচয় হচ্ছে প্রত্যয়, কিন্তু এখানে ইটা ব্যবহৃত হচ্ছে বলক হিসাবে। কি হিসাবে হয়েছে? বলক হিসাবে, বলক হিসাবে ব্যবহৃত হয়েছে। কি হিসাবে হয়েছে? এখানে বলক হিসাবে ব্যবহৃত হয়েছে, মনে রাখবেন। এখানে ব্যবহৃত হয়েছে কি হিসাবে? বলক হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে। কখনো যেমন দেখেন, তোমার কথা শুনেই, দেখেন শুনেই আমি দৌড় দিলাম, মানে জোর দেওয়ার জন্য, তাই না? তোমাকে যেতেই হবে, তোমাকে শুনতেই হবে। এখন দেখেন শুনেই, তোমার কথা শুনেই দৌড় দিলাম, এখানে কি ইটা কি বলক হবে কিনা? না, এখানে কিন্তু হবে না। আমি কিন্তু এই জন্য উদাহরণটা একটু আগে বলছিলাম, তোমার কথা শুনেই দৌড় দিলাম। এখানে শুনেই দৌড় দিলাম, এখানে শুনেই দ্বারা কিন্তু জোর দেওয়া হয় নাই, বরঞ্চ আমার কথা শুনতেই হবে। দেখেন শুনতেই হবে, এখানে দেখেন জোর দিয়ে বলেছেন, ঠিক আছে? আপডেট তথ্য পড়তে, না আপডেট তথ্য তো আপনারা পড়বেন, যে আপডেট যে তথ্যগুলো এগুলো তো পড়বেন। অনেক স্যারই বলে যে আপডেট তথ্য পড়তে, এটা বলে আর কি। তবে আপনারা দেখেন যে চাকরির পরীক্ষায় এ পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে, এখানে দেখা যায় যে কি, মানে প্রাচীন যে বইগুলো, মানে আগের যে বইগুলো, ওখান থেকে কিন্তু আসতেছে ব্যাকরণের পরিচয়গুলো। এটা আপনাদের বুঝতে হবে। যেমন দেখেন, বর্তমান নতুন বাংলা ব্যাকরণ অনুযায়ী এইখানে দেখেন যে কারক কত প্রকার? 5 প্রকার। অথচ আপনাদের পরীক্ষা আসে কারক কত প্রকার? 6 প্রকার। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্মে প্রত্যক্ষভাবে বাংলাদেশ প্রসঙ্গ আছে? বলেন দেখি। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্মে, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্মে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে? কে বলতে পারবেন? মানসী, যোগাযোগ, ছিন্নপত্র নাকি কালান্তর? কোনটি হবে বলেন দেখি? ছিন্নপত্র, কালান্তর, যোগাযোগ নাকি মানসী? কোনটি হতে পারে? তোমাকে যেতেই হবে। হ্যাঁ, এখানে দেখেন তোমাকেই যেতে হবে। হ্যাঁ, এখানেও তোমাকেই যেতে হবে না, এটা ক্রিয়াবাচক শব্দের মধ্যে যুক্ত থাকতে হবে। এবার দেখেন, কোন গল্পের মধ্যে বাংলাদেশ প্রসঙ্গ আছে? তো খেয়াল করেন, বাংলা পাঠের সমুদ্র স্যার, বাসে বসে আপনার ক্লাস এনজয় করছি, অসাধারণ। জি, অসংখ্য ধন্যবাদ মাইনুদ্দিন। তো এখানে একটা বিষয় দেখেন যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন বাংলাদেশে এসেছিলেন, শিলাইদহে ছিলেন, তারপর হচ্ছে শাহবাজপুরে ছিলেন, তারপর বিভিন্ন জায়গায় তিনি ছিলেন। কত সাল থেকে? 1887 থেকে। কত সাল থেকে? 1887, মনে রাখবেন। কত সাল? 1887 থেকে 1895, এই কয়েক বছর তিনি কোথায়? বাংলাদেশে অবস্থান করেছেন। কুষ্টিয়া, শিলাইদহে ছিলেন, শাহবাজপুরে ছিলেন, আরো বিভিন্ন জায়গায় তিনি বাংলাদেশে অবস্থান করছেন। এই বাংলাদেশে অবস্থান করার সময় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, এখানকার মানুষের জীবন যাপন, তারপর হচ্ছে এই যে দিকগুলো আছে, এই দিকগুলো তিনি কি করতেন? পত্র আকারে লিখতেন। কাকে লিখতেন? তার প্রেমিকা ছিল। তার প্রেমিকার নাম কি বলেন দেখি? এখন প্রেমিকা বললে তো অনেকেই খেপে যাবেন। ইন্দিরা দেবী, ঠিক আছে? ইন্দিরা দেবী কে ছিলেন? ইন্দিরা দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কি? ভাতিজি। কি ছিলেন? তার ভাইয়ের মেয়ে ছিল ইন্দিরা দেবী। ইন্দিরা দেবীর হাজবেন্ড কি ছিল? বাংলা গদ্যরীতির যে প্রবর্তক, তার নাম হলো কি? প্রমথ চৌধুরী। এই ইন্দিরা দেবীর কি ছিল? স্বামী। ইন্দিরা দেবীর স্বামীর নাম হচ্ছে প্রমথ চৌধুরী। তবে মজার বিষয় হচ্ছে, যেহেতু কবি সাহিত্যিকের চরিত্র ফুলের মতো পবিত্র, প্রত্যেকটা কবি সাহিত্যিকের চরিত্রই ফুলের মতো পবিত্র হয়, তো এই জন্যই তার ভাতিজি হওয়া সত্ত্বেও রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ইন্দিরা দেবীর কি ছিল? প্রেমের সম্পর্ক ছিল। এটা অনেকেই প্রকাশ করতে চায় না, মানে তাকে সম্মান জানায় আর কি, তবে আমি প্রকাশ করে দিলাম, ঠিক আছে? তো এই যে প্রেমের যে সম্পর্ক ছিল, তো যিনি তখন এই বাংলাদেশে যে অবস্থান করতেন, তো তাকে অনেকগুলো চিঠি লিখতেন, প্রেমপত্র লিখতেন। তো ওর ভিতরে বাংলাদেশের প্রকৃতি, তারপর হচ্ছে বাংলাদেশের মানুষের জীবনযাপন, সবকিছু নিয়ে তিনি ওই চিঠির মধ্যে লিখতেন। কোন চিঠির মধ্যে লিখতেন? আমরা জানি সেটা হচ্ছে ছিন্নপত্র। সেটার নাম হলো কি?
এই যে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক যেটা হলো কি ছিন্নপত্র, এই ছিন্নপত্রকে কি বলা হয়? পত্র কাব্য বলা হয়। কি কাব্য বলা হয়? পত্র কাব্য বলা হয়। ঠিক আছে, এর আগে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু প্রথম পত্রকাব্য লিখেছিলেন, তাই না? আমরা জানি সেটা। এরপর দেখা যাক, তো এই যে যেটা আছে ছিন্নপত্র, এটা হচ্ছে প্রথম মানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পত্রকাব্য। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্র, হ্যাঁ অবশ্যই ফুলের মতো পবিত্র। প্রত্যেকটা কবি সাহিত্যিকের চরিত্র ফুলের মতো পবিত্র, কেউ মানেন আর না মানেন। এই হুমায়ুন আহমেদের দেখেন, রবীন্দ্রনাথ কাজী নজরুলকে দেখেন, শরৎচন্দ্রকে দেখেন, দেখেন কারণ কি প্রত্যেকটা কবি সাহিত্যিকের চরিত্র ফুলের মতো পবিত্র হয়। ছিন্নপত্র। এবার দেখেন ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ আছে কোথায়? এখানে দেখেন ক্রিয়াজাত অনুসর্গ। অনুসর্গ তো বুঝেন, খেয়াল করে দেখেন যে ইংরেজিতে আপনারা পড়েছেন, একটা হলো প্রিফিক্স আর একটা হলো সাফিক্স, পড়ছেন না? প্রিফিক্স কোনটা দেখেন, যেমন দেখেন ভ্যালিড একটা শব্দ আছে, ভ্যালিড। ভ্যালিড মানে কি? মেয়াদ। এর সামনে যদি আপনি ইন প্রত্যয়টা যুক্ত করে দেন, মানে এটাকে বলে প্রিফিক্স, যেটা পূর্বে যুক্ত হয়। তো এই প্রিফিক্সের বাংলা হচ্ছে উপসর্গ। প্রিফিক্সের বাংলা কি? উপসর্গ। আর যেটা সাফিক্স, এই যে ভ্যালিড শব্দটা হচ্ছে কি ভ্যালিড, এর শেষে যদি আইটি ওয়াই যুক্ত করেন তাহলে কি বলা হয়? ভ্যালিডিটি। এই যে শব্দের শেষে যেটা যুক্ত হয় সেটার নাম হলো সাফিক্স। সাফিক্সের অনেকগুলো অর্থ আছে। সাফিক্স অর্থ হতে পারে কি? সাফিক্স অর্থ হতে পারে প্রত্যয়, সাফিক্সের অর্থ হতে পারে অনুসর্গ, সাফিক্সের অনেক অর্থ আছে। সাফিক্সের অর্থ হতে পারে বিভক্তি। কেন তিনটা অর্থ দেয়? কারণ বাংলা ব্যাকরণে বা বাংলা ভাষায় 3 ধরনের সাফিক্স আছে। আচ্ছা, তাদের সাহিত্যকর্মগুলো তাদের চরিত্রকে পবিত্র করেছে। জি, অসংখ্য ধন্যবাদ। এবার দেখা যাক যে প্রত্যয়, অনুসর্গ এবং বিভক্তি, এই তিনটাই হচ্ছে মূলত সাফিক্স। কারণ কি এগুলো শব্দের পরে আসে। এখন কোনটা প্রত্যয়, এটা বাংলা ব্যাকরণে একদম নির্দিষ্ট যে এগুলো হচ্ছে প্রত্যয়। কোনটা বিভক্তি, ওই যে 7টা যে বিভক্তি, শূন্য বিভক্তিতে কোনো বিভক্তি নেই, দ্বিতীয়া থেকে সপ্তমী এই বর্ণগুলো বা এই শব্দগুলো হচ্ছে কি বিভক্তি। আবার অনুসর্গ নির্দিষ্ট করা আছে যে এগুলো হচ্ছে অনুসর্গ, তবে এই ক্ষেত্রে ব্যবহার হলে এটাকে অনুসর্গ বলা হয়। তার কারণ অনুসর্গগুলো অনেক সময় বিভক্তি হিসাবে ব্যবহার হতে পারে, এগুলো ব্যবহার অনুযায়ী নির্দিষ্ট করা আছে। তো এখানে ক্রিয়াজাত অনুসর্গ, এখানে একটা অনুসর্গ আসছে। এখানে দেখেন অনুসর্গ অনেকগুলো আছে, যেমন কাছে, মধ্যে, বিহনে, শনে, এগুলো সবগুলো হচ্ছে মূলত অনুসর্গ। এখানে দেখেন কাছে, এটাও একটা অনুসর্গ। পক্ষে, এটাও একটা অনুসর্গ। এবার দেখেন জন্য, এটাও একটা অনুসর্গ। তাহলে দেখেন আবার এখানে একটা অনুসর্গ আছে করে, এটাও একটা অনুসর্গ। এর ভিতরে ক্রিয়াজাত কোনটা? খেয়াল করেন, ভালো কাজ করো, ভালো করে কাজ করো। দেখেন এখানে বলেন তো, ভালো করে কাজ করো, এখানে করে কোনো দরকার ছিল? ভালো কাজ করো, আমরা বলি কি ভালো করে কাজ করো। এই যে করে যে নিয়ে আসছে, এটা কি হিসাবে আসছে? অনুসর্গ হিসাবে আসছে। এটা আসলে কোনো কাজ নাই, এটা এখানে কোনো অর্থ প্রদান করতেছে না, এটা ভাষার সৌন্দর্যের জন্য এসেছে। তারপর দেখেন তোমার কাছে এসেছি, তাই না? তোমার কাছে এসেছি, যে কাছে, মধ্যে, এগুলো হচ্ছে অনুসর্গ। যখন বাক্যের ভিতর ব্যবহার হয় এগুলো অনুসর্গ হিসাবে আসে। একই সাথে বিভক্তি হতে পারে। আমার পক্ষে এটা সম্ভব না, এই যে আমার পক্ষে এটা সম্ভব না, এখানে পক্ষেটা অনুসর্গ। এ পরীক্ষার জন্য ঢাকায় এসে জন্যটাও এখানে অনুসর্গ। কিন্তু কথা হচ্ছে এখানে, কথাটা হলো এই যে 4টা যে অনুসর্গ আছে এর ভিতর কোনটা দ্বারা ক্রিয়া বুঝাইছে? বলেন দেখি, জন্য দ্বারা কি ক্রিয়া বুঝাইছে? না। পক্ষে দ্বারা ক্রিয়া বোঝায় না। কাছে দ্বারা ক্রিয়া বোঝায় না। এটা নিকট, কাছাকাছি জিনিসকে বোঝাচ্ছে, এটা সর্বনাম হিসাবে হতে পারে। এখানে দেখেন একটা ক্রিয়া বোঝাচ্ছে, সেটা হচ্ছে করে। তাহলে করে শব্দের অর্থ, করে মানে কি? করে, কাজ করে। তাহলে করে শব্দটা কি? একটা ক্রিয়াবাচক শব্দ না? তাহলে এখানে বলেছে ক্রিয়াজাত অনুসর্গ। এখানে যেহেতু 4টাই অনুসর্গ, এই ভিতরে ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে কি? করে। এটাই হলো কি মূলত ক্রিয়া। তাহলে মনে রাখবেন, এটাই হলো কি ক্রিয়াজাত অনুসর্গ। এরপর দেখেন নাছোড়বান্দা। নাছোড়বান্দা, এই যে দেখেন অর্থ প্রকাশ করে কোন বাগধারা? এগুলো সবই 2025 সালে যে ব্যাংকের পরীক্ষাগুলো হয়েছে সমন্বিত ব্যাংকের, সেগুলোর প্রশ্ন। তার মানে দেখেন প্রশ্নের ধারা একটু চেঞ্জ আসছে। ক্রিয়াজাত শব্দ মানে এখানে দেখেন নাছোড়বান্দা শব্দ অর্থ কি? খয়ের খা, তীর্থের কাক, চীনে যোগ নাকি মণিকাঞ্চন যোগ, তাই না? নাছোড়বান্দা, এই নাছোড়বান্দা দ্বারা মূলত কি বুঝিয়েছে? মানে নাছোড়বান্দা অর্থ প্রকাশ করে, তাহলে সে হলো খুব নাছোড়বান্দা, তাই না? এরকম আছে না? এরকম আছে, অনেক মানুষ আছে এরকম নাছোড়বান্দা, কিছু মানুষ আছে মানে সে যা বুঝে ওইটাই, সে এর বিপক্ষে যাবে না, বা সে কারো কাছে কিছু চাইলে তাকে দিতেই হবে, না দিয়ে কোনো উপায় নাই। এটাকে বলা হয় কি? নাছোড়বান্দা। তা নাছোড়বান্দা অর্থ প্রকাশ করে নিচের কোন বাগধারাটা? খয়ের খা, অবশ্যই না। তীর্থের কাক, অবশ্যই এটা নাছোড়বান্দা না। চীনে যোগ, চীনে যোগ কাকে বলা হয়? চীনে যোগের বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা যদি লেগে থাকে টেনেও কি করা যায় না? ছুটানো যায় না। চীনে যোগ, এটাই হলো কি নাছোড়বান্দা। নাছোড়বান্দা অর্থ প্রকাশ করে কোনটি? চীনে যোগ।
এ তো অনেকেই পেরেছেন, চীনে যোগ, এটা পড়তে হবে, এগুলো তো মুখস্থের বিষয়, বুঝার তেমন কিছু না। ময়মনসিংহ গীতিকার দেওয়ানা মদিনা পালা কার তৈরি? এই যে ময়মনসিংহ গীতিকা যে ছিল, ময়মনসিংহ গীতিকার দেওয়ানা মদিনা নামক একটি পালা ছিল। এই ময়মনসিংহ গীতিকাগুলো, এই গীতিকা দেখেন, আজকে একটা পরীক্ষা প্রশ্ন এসেছিল মাদকদ্রব্যতে, সেটি হলো যে বাংলা সাহিত্যের প্রাচীন ধারা কোনটা বা সমৃদ্ধশালী ধারা কোনটা। আপনাদের বলি যে কোনো সাহিত্যকর্মের সমৃদ্ধশালী ধারার নাম হলো কি? মূলত কবিতা। খেয়াল করে দেখবেন, কবিতা অথবা কি ছন্দ। তো খেয়াল করে দেখবেন, যে কোনো ভাষা বলেন আপনি, পৃথিবীতে যতগুলো ভাষা আছে প্রত্যেকটা ভাষারই সবার আগে কি সৃষ্টি হয়েছে? কবিতা সৃষ্টি হয়েছে, ছোট 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 ছন্দ। আগে এখনকার মতো কিন্তু গদ্য সাহিত্য ছিল না, বিশাল গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, তারপর হচ্ছে প্রহসন, এই ধরনের কোনো সাহিত্যকর্ম ছিল না। সেই শুরুতে কি ছিল? মূলত সাহিত্য বলতেই বুঝাইতো কবিতা, কবিতা বেশি করে লিখতো। যেমন আপনি চর্যাপদ দেখেন, এটা একটা কবিতার মতো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য দেখেন, এটা একটা কবিতার মতো, এর কাহিনীগুলো বর্ণনা হয়েছে। আপনি রামায়ণ দেখেন, মহাভারত দেখেন, এগুলো সবই হচ্ছে কি কবিতা, এগুলো প্রাচীনকালের, তাই না? তো এখানে দেখা যায় ময়মনসিংহ গীতিকা, এটা বলাই আছে গীতিকা, কবিতা মানে হলো গীতিকা, যেমন গীতি কবিতা, এই যে গীত কবিতা, এটাও হলো কি এক ধরনের কবিতা, গীত কবিতা। তো ময়মনসিংহ গীতিকা এরকম একটা গীত কবিতা ছিল, যেটা বাংলা সাহিত্যের মধ্যযুগের একটা নিদর্শন ছিল। তো এগুলো, এর ভিতরে একটা পালা ছিল, সেটা হচ্ছে দেওয়ানা মদিনা পালা। এটা কে লিখেছেন? এই যে একজন উত্তর করেছেন, কি মনসুর বয়াতি নাকি নয়ন চাঁদ? এটা কে লিখেছেন? এটা করেছেন কে? মনসুর বয়াতি। একজন সঠিক উত্তর দিতে পেরেছেন। মনসুর বয়াতি এই দেওয়ানা মদিনা পালাগুলো তৈরি করেছেন। তিনি এগুলো কি করেছেন? রচনা করেছেন বা তৈরি করেছেন। তা আমরা আপনাদেরকে বললাম যে মধ্যযুগের দেখেন কোত্থেকে প্রশ্নগুলো আসছে, এগুলো আপনাদেরকে একটু বুঝতে হবে। কবি আল মাহমুদের প্রয়াত হন কত তারিখে? দেখেন, আল মাহমুদ সম্পর্কে তেমন কোনো প্রশ্ন কি সাম্প্রতিক সময় এসেছে? আসে নাই। এই যে কবিদের কথা যদি বলতেই হয়, সবার আগে আপনাদের যার সম্পর্কে জানতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর। পরীক্ষায় আসুক না আসুক, রবীন্দ্রনাথ সম্পর্কে জানতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নাম্বার আপনাকে জানতে হবে কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। এরপর যার সম্পর্কে আপনাদের জানতে হবে, তিনি হলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনাকে জানতেই হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি আপনি না জানেন, তাহলে বাংলা সাহিত্যের কিছুই জানলেন না। কারণ বাংলা সাহিত্যে যতগুলো প্রথমবারের মতো অবদান আছে, সবই হলো ঈশ্বরচন্দ্র বলতেছি, ঈশ্বরচন্দ্র না, একটু ভুল হয়ে গেছে, ঈশ্বরচন্দ্র না। তার নাম হচ্ছে 3 নাম্বার হলো মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত। অর্থাৎ বাংলা সাহিত্যের যদি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে বাংলা সাহিত্যের কিছুই আপনি জানবেন না। কারণ বাংলা সাহিত্যে যতগুলো প্রথম আছে রচনা, সবগুলোই মাইকেলের দ্বারা রচিত, তাই না? মাইকেল মধুসূদন দত্ত। 4 নাম্বার হচ্ছে প্রমথ চৌধুরী, আপনাকে জানতেই হবে। আধুনিক যুগের যদি আমি কবি সাহিত্যিক বলি, এদের সম্পর্কে আপনাকে জানতে হবে, প্রমথ চৌধুরী। 5 নাম্বার হলো ফররুখ আহমেদ। ফররুখ আহমেদ কিন্তু আগে আসতো না, এখন আসবে, ফররুখ আহমেদ। এরপর হলো কি? ইসমাইল হোসেন সিরাজি, খেয়াল করে রাখবেন, ইসমাইল হোসেন সিরাজি, ইসমাইল হোসেন সিরাজি। এরপর 7 নাম্বার হলো কায়কোবাদ, কাজেমাল কুরাইশি, যার নাম কায়কোবাদ, আপনাকে জানতেই হবে। এই সমস্ত কবি সাহিত্যিক এখন জানতেই হবে, কায়কোবাদ। এরপর দেখেন, এগুলো হচ্ছে কি, এগুলো। এরপর 8 নাম্বার যদি আমরা দেখি, 8 নাম্বার সেটা হচ্ছে কি, ফররুখ আহমেদ বলা হয়েছে, ইসমাইল হোসেন সিরাজি, তারপর আছে না সৈয়দ ওয়ালিউল্লাহ, আপনাকে জানতেই হবে, সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ ওয়ালিউল্লাহ জানতে হবে। এরপর দেখেন 9 নাম্বার, এই যে আল মাহমুদ, কবি আল মাহমুদ, তার সম্পর্কে আপনাকে জানতে হবে, কবি আল মাহমুদ, তাই না? 10 নাম্বার হলো কবি আল মাহমুদ। তারপর দেখেন শওকত ওসমান, মানে আমি এভারেজ লিখে দিচ্ছি, শওকত ওসমান, শওকত ওসমান সম্পর্কে জানতে হবে। 11 নাম্বার সেলিনা, 11 নাম্বার হচ্ছে সুফিয়া কামাল, সুফিয়া কামাল সম্পর্কে জানতে হবে। একটা সময় বেগম রোকেয়ার খুবই প্রশ্ন আসতো, এখন কিন্তু আসে না, এখন আসতেছে কি সুফিয়া কামাল, তাহারাই পড়ে মনে, তাই না? সুফিয়া কামাল। এরপর হচ্ছে কি, বেগম রোকেয়া পড়তে পারেন, বেগম রোকেয়া, এটা আপনারা পড়তে পারেন। তারপর হলো কবি জসিম উদ্দিন, 13 নাম্বার কবি হলো কি জসিম উদ্দিন, জসিম উদ্দিন, তাই না? এরপর হলো কি মীর মশাররফ হোসেন, 14 নাম্বার দেখেন, মীর মশাররফ হোসেন, তার সম্পর্কে তো আপনাদের জানতেই হবে, কোনো কথা নেই, তাই না? মীর
মোশাররফ হোসেন, কারবালার প্রান্তরে, তাই না, মীর মোশাররফ হোসেন। এই যে কবি সাহিত্যিকগুলো আপনাদের দিলাম, এই কবি সাহিত্যিকদের সম্পর্কে প্রথম, বিশেষ করে তাদের প্রথম কোনটা রচনা এটা পড়তে হবে, নাটক পড়তে হবে, বিশেষ করে চরিত্রগুলো পড়তে হবে, নাটক উপন্যাস এগুলো চরিত্র সহ আপনাদেরকে পড়তে হবে, ইভেন সাল পড়তে হবে। এখন একটা টেন্ডেন্সি হয়েছে সাল আসা, তাই না, যে ওইটা কবে, ওইটা সাল কবে, ওইটা সাল কবে, এগুলো আসতে পারে। তো এখানে যেহেতু আসছে যে কবি আল মাহমুদ প্রয়াত হন কত তারিখে, আমরা জানি যে তিনি 15 ফেব্রুয়ারি 2019 সালে কি হয়েছেন, মানে তার মানে জীবনপাত ঘটেছে, মানে তিনি মৃত্যুবরণ করেছেন, এটা আমরা জানি। তো এই সমস্ত কবি সাহিত্যিক আপনাদের পড়তেই হবে। ইউসুফ জুলেখা কাব্য কার শাসনামলে রচিত হয়েছে, তাই না, ইউসুফ জুলেখা কার শাসনামলে রচিত হয়েছে, তার নাম কি বলেন দেখি, তার নাম কি আলাউদ্দিন হোসেন শাহ, ফখরুদ্দিন মোবারক শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, নাকি গিয়াসউদ্দিন আজম শাহ? গিয়াসউদ্দিন ইউসুফ জুলেখা কার আমলে রচিত হয়? অর্থাৎ বাংলার যারা শাসক ছিল, ওইদিকে ছিল মুঘল সাম্রাজ্য, আর এদিকে কি ছিল, আর এদিকে ছিল বাংলায় ছিল কি, এই যে গিয়াসউদ্দিন আজম শাহ, আলাউদ্দিন আজম শাহ, ফখরুদ্দিন মোবারক শাহ, তারপর হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ, এদের এই বংশের বা এদের কি ছিল, শাসন ছিল। তো এখানে ইউসুফ জুলেখা যে এটা তো হচ্ছে কি ইউসুফ ও জুলাইখা কবি জামি, এটার মূল রচয়িতা হচ্ছে কবি জামি, পারস্যের কবি ছিলেন, তার নাম হচ্ছে কবি জামি, মনে রাখবেন। ইউসুফ জুলেখার মূল রচয়িতা হচ্ছে কি, মূল বইটার নাম হচ্ছে ইউসুফ জুলাইখা, মনে রাখবেন, ইউসুফ আর হলো জুলাইখা, ইউসুফ জুলাইখা, এটার মূল রচয়িতা হচ্ছে কবি জামি, পারস্যিক কবি, তিনি হলেন মূলত পারসিক কবি বা পারস্যের কবি। হ্যাঁ, এইটার মানে অনুবাদ হচ্ছে ইউসুফ জুলেখা। এই ইউসুফ জুলেখার যে মানে বঙ্গানুবাদ করা হয়েছে বা বাংলায় অনুবাদ করা হয়েছে, এটা করেছে গিয়াসউদ্দিন আজম শাহের আমলে। এখানে অনেকে উত্তর দিয়েছেন, এটা সঠিক উত্তর কি হবে, গিয়াসউদ্দিন আজম শাহ। এই যে গ্রিক নাটক, এই যে ইডিপাস বাংলায় অনুবাদ করেছে কে, এই যে ইডিপাস একটা গ্রিক একটা নাটক ছিল, এটার বাংলায় অনুবাদক কে ছিলেন, কে অনুবাদ করেছেন? এই যে সৈয়দ আলী হাসান, এটা তো বলার সুযোগই হয়নি, সৈয়দ আলী হাসান, এটা আপনারা ওই নামের ভিতরে রাখবেন, কবি সাহিত্যিকদের নামের ভিতরে। এটা কি সৈয়দ আলী হাসান হবে, আব্দুল মান্নান সৈয়দ, আব্দুল্লাহ আল মামুন, আলাউদ্দিন আলাজাদ। এবং সাম্প্রতিক সময় যেটা আছে, কবি হিলাল হাফিজ, তারপর হচ্ছে কি কবি বদরুদ্দিন উমর, এই যে যারা আছেন সাম্প্রতিক সময়ের যারা আলোচিত যারা আছেন, এদেরটা তো আপনাদের পড়তেই হবে, সাম্প্রতিক সময় এটা আপনাদেরকে পড়তেই হবে। তো ইডিপাস গ্রিক একটা নাটক ছিল, এটার ইডিপাস একটা গ্রিক নাটক ছিল, এটার বাংলায় অনুবাদ করেছে কবি, আমরা জানি তার নাম হচ্ছে কবি সৈয়দ কি আলী হাসান। এই আলী হাসান ইডিপাস নাটকে তিনি বাংলায় কি করেছেন, অনুবাদ করেছেন। কোন বানানটি প্রমিত নয়, একটু খেয়াল করে দেখেন, প্রমিত মানে কি, সচরাচর কোন বানানটি করা হয় না। এখানে দেখেন যে অভ্যুত্থান, এটা প্রমিত কিনা, অভ্যুত্থান, দেখেন অভিযোগ উত্থান, তাই না, অভ্যুত্থান, এই যে যেটা আছে যে অভ্যুত্থান, এটা প্রমিত বানান, এটা প্রমিত, ঠিক আছে, এটা হলো কি প্রমিত বানান। অভ্যুত্থান এটা আমরা সবসময় ব্যবহার করি। পরিষেবা প্রমিত বলতে কি, যেটা বহুল প্রচলিত, প্রমিত মানে যেটা মানুষের মুখে মুখে এত বেশি প্রচলিত হতে হতে ওটা কি হয়েছে, শুদ্ধ হয়ে গেছে। যেমন পিশাচ, আমরা কি পিশাচ, লোকটা পিচাস, এই যে পিশাচ শব্দটা এত বেশি, এটা হলো প্রমিত হয়ে গেছে, মানে মূলত শব্দটা হচ্ছে পিশাচ, এই যেটা কি হয়েছে ধ্বনি বিপর্যয়ের মাধ্যমে পিচাস বলি, তো এখন পিচাসি বলি, প্রমিত। এরপর দেখেন স্বায়ত্ত শাসন, এটা হলো কি প্রমিত বানান, স্বায়ত্ত শাসন এটাও আমরা সচরাচর বলে থাকি। কিন্তু এই যে যাত্রাভিমান, এটা প্রমিত নয়, প্রমিত মানে কি, এটা বহুল প্রচলিত নয়, তাই না, এই যে যাত্রাভিমান, তাই না, এই যে যাত্রাভিমান আমরা অভিমান ব্যবহার করি, আমরা শুধু অভিমানটাই ব্যবহার করি, যাত্রাভিমান আমরা ব্যবহার করি না, এটা বহুল প্রচলিত না, এটা কিন্তু বহুল প্রচলিত না। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, যাত্রাভিমান হবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কর্তৃক রচিত বাংলা বিষয়ক গ্রন্থ কোনটি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা বিষয়ের গ্রন্থ কোনটি? এই যে বাংলা বিষয়ের যে গ্রন্থগুলো আছে, বাংলা ভাষার ইতিহাস বিষয়ক যে গ্রন্থগুলো আছে, এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, কিন্তু আমরা গুলাই ফেলি, মানে একদম গুলিয়ে ফেলি, তাই না? কেন এটা গুলিয়ে ফেলেন, কেন এটা গুলিয়ে ফেলা যাবে না, তাই না? খেয়াল করেন একটু, যদি বলি যে দেখেন ভালো করে, বাংলা সাহিত্যের রূপে গোপালের কথায় শহীদ পুরা
ওয়াকিলকে দোষ দিয়ে ইতি 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 টানে সুকুমার ও কাজী বৃত্তে বসে অসিত শহীদ হাই ও আলী। খেয়াল করেন, এগুলো মনে রাখার চেষ্টা করবেন। সংক্ষেপে যদি বুঝাই যে একটা বইয়ের নাম হলো কি বাংলা সাহিত্যের রূপে, খেয়াল করেন বইটার নাম কি বাংলা সাহিত্যের রূপে। তার মানে বইয়ের নামের ভিতর যখনই দেখবেন যে রূপ আছে, রূপকে লিখছে গোপাল, গোপাল মানে কি গোপাল হালদার। দেখেন নামের ভিতরে লেখকের নাম এখানে আছে, একটু টেকনিকটা বুঝেন। গোপাল মানে কি, মানে রূপ, শুধু পুরো বইটার নাম দেখার দরকার নেই, বইয়ের নামের ভিতরে রূপ আছে কিনা, রূপ থাকলে বুঝবেন যে গোপাল হালদার লিখছে। কে লিখছে? গোপাল হালদার। বাংলা সাহিত্যের কথা, পুরো বইটার নাম হচ্ছে বাংলা সাহিত্যের কথা, তাহলে বইয়ের নামের ভিতর কথা দেখছেন, তাহলে কথা কে লিখছে? এই যে শহীদ লিখেছে, দেখেন কথার সাথে শহীদ আছে, কথাই শহীদ, কথাই শহীদ। বাংলা সাহিত্যের পুরা বৃত্ত, একটা বইয়ের নাম হলো বাংলা সাহিত্যের পুরা বৃত্ত। তাহলে বাংলা সাহিত্যের পুরা, যখনই আপনি এরকম প্রশ্ন দেখছেন যে পুরা বইয়ের নামের ভিতর কি আছে, পুরা বইয়ের নামের ভিতর পুরা কথাটা আছে, পুরা পুরা, তাহলে পুরা কে লিখছে? ওয়াকিল আহমেদ। বুঝবেন যে এটা কি লিখছে? ওয়াকিল আহমেদ, পুরা ওয়াকিল আহমেদ লিখেছে। এরপর দেখেন ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস, যখনই আপনি দেখবেন যে ইতি আছে, ইতি দুইজন লিখছে, ইতি কি লিখছে? দুইজন লিখছে। কে লিখেছে? সুকুমার সেন আর কাজী দীন মোহাম্মদ। এই যে সুকুমার ও কাজী, ইতি টানে সুকুমার ও কাজী, তাহলে বাংলা সাহিত্যের ইতিহাস মানে ইতি দেখা মানেই বুঝবেন যে এটা কি লিখছে? সুকুমার আর কাজী। আর একটা বই হলো বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, মানে বৃত্ত আছে, এখানে কিন্তু কিওয়ার্ড হলো বৃত্ত, এখানে কিওয়ার্ড হলো ইতি, এখানে কিওয়ার্ড হলো বৃত্ত। অথবা এখানে ইতিহাস বলতে পারেন যে বাংলা সাহিত্যের ইতিহাস টানে সুকুমার ও কাজী। আর বৃত্ত, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত মানে ইতিবৃত্ত, ইতিবৃত্ত লিখছে 4 জন, একজন লিখছে অসিত কুমার, এই যে বৃত্তে, বৃত্তে মানে কি? বৃত্ত, ইতিবৃত্ত। তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আব্দুল হাই আর আলী হাসান। তাহলে এই ছন্দটা মনে রাখলে দেখবেন যে সবগুলো আপনাদের নখদর্পণে চলে আসছে, আর কখনো ভুল হবে না। তাহলে এখানে যেটি আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা সাহিত্যের গ্রন্থ কোনটি? তো শহীদুল্লাহ কি কি লিখছে এটা যদি আপনাদের মনে থাকে যে বাংলা সাহিত্যের কথা উনি লিখছে, আর কি লিখছে? বাংলা সাহিত্যের বাংলা ভাষার ইতিবৃত্ত লিখছে। তাহলে দেখেন ইতিবৃত্ত কোথায় আছে? বাংলা ভাষার ইতিহাস, উনি তো ইতিহাস লেখেন নাই। ইতিহাস কি লিখছে? ইতিহাস লেখেন নাই। তিনি লিখেছে কি? কথা, বাংলা সাহিত্যের কথা লিখছে আর বাংলা সাহিত্যের ইতিবৃত্ত লিখছে। বাংলা সাহিত্যের ইতিহাস, তিনি ইতিহাস লেখেন নাই। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, তিনি বাংলা সাহিত্যের ইতিবৃত্ত লেখেন নাই, তিনি লিখেছেন বাংলা ভাষার ইতিবৃত্ত। সঠিক উত্তর হচ্ছে কি? বাংলা ভাষার ইতিবৃত্ত। তাহলে এভাবে আপনারা এখান থেকে মনে রাখতে পারেন। এরপর দেখেন পরবর্তী যে প্রশ্নটুকু আছে, চন্দ্রাবতী কোন শতকের কবি? এই যে চন্দ্রাবতী আছে, তাই না? চন্দ্রাবতী, আজকে একটা প্রশ্ন এসেছিল মাদকদ্রব্য অধিদপ্তর স্টক কিপারে, একটু আগে মানে আমরা সমাধান দিয়েছিলাম বিদ্যাপতি পেজে। তো সেখানে দেখে এসেছিল যে চন্দ্রাবতী কে ছিলেন। দেখেন চন্দ্রাবতী থেকে কিন্তু ইদানিং প্রশ্ন আসতেছে, চন্দ্রাবতী কে ছিলেন, তাই না? চন্দ্রাবতী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি, এটা মনে রাখবেন। তিনি কি ছিলেন? প্রথম বাঙালি নারী কবি, প্রথম বাঙালি কি কবি? নারী কবি, এটা আপনারা মনে রাখবেন। তিনি ছিলেন মধ্যযুগের, মধ্যযুগের বলতে 16 শতকের। 16 শতক বলতে কি বোঝায় আমরা জানি, 16 শতক বলতে 1601 থেকে 1700, এটা ছিল কি 16 শতক। 16 শতক বলতে কি বোঝায়? 16 শতক বলতে বোঝায় আর কি যেটা, সেটা হচ্ছে কি 1501 থেকে 1600, এই সময়টাকে বলা হয় 16 শতক। তিনি 16 শতকের কবি ছিলেন। এই চন্দ্রাবতী হচ্ছেন বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি, শুধু নারী কবি না, বাঙালি নারী কবি, এটা মনে রাখবেন। একই সাথে বাঙালি, একই সাথে নারী কবি। 52 ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত গ্রন্থ 9 কোনটি? দেখেন আরেক ফাল্গুন, আরেক ফাল্গুন, আরেক ফাল্গুন কি? উপন্যাস, এটা আমরা জানি। কি কেন্দ্রিক? ভাষা কেন্দ্রিক। কবর মুনির চৌধুরীর লেখা, এটা কি ছিল? একটা নাটক। আর্তনাদ কার লেখা? চিলেকোঠার সেপাই কার লেখা? আর্তনাদ এবং চিলেকোঠার সেপাই দুটো একই জনের লেখা, তবে আর্তনাদটা লেখা হয়েছিল বাংলা ভাষার মানে 52 ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, কিন্তু চিলেকোঠায় যেটা আছে এই চিলেকোঠা সেপাই, এই চিলেকোঠার সেপাইটা হচ্ছিল 69-এর গণ অভ্যুত্থান। কিসের? 69-এর গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে চিলেকোঠা সেপাইটা রচনা করা হয়েছে। আর এছাড়া আরেক ফাল্গুন উপন্যাস, আর্তনাদ উপন্যাস, কবর হলো নাটক, তাই না?
এই তিনটাই হলো ভাষা আন্দোলন কেন্দ্রিক সাহিত্যকর্ম। তবে চিলেকোঠার সেপাই এটা কি নয়, ভাষা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস, মানে কোনো ধরনের কি সাহিত্যকর্ম নয়, এটা হচ্ছে মূলত 69 গণ অভ্যুত্থানকে নিয়ে লেখা, তাই না, চিলেকোঠার সেপাই। এরপর দেখেন মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র কোনটি, একটু উত্তর করবেন। মুসলিম সাহিত্য সমাজের, আপনারা জানেন যে মুসলিমরা তো এমনিতে মানে বাংলা ভাষা চর্চাতে অনেক বেশি পিছিয়ে ছিল, তবে মুসলিমরা যাতে এই যে উদীয়মান যারা মুসলিম ছিল তাদের সাহিত্যকর্মগুলোকে বা তারা যে বাংলা ভাষার যে উন্নতি হচ্ছে দিন দিন, এই উন্নতির পেছনে সব থেকে একটা পত্রিকার কি ছিল, ভূমিকা ছিল। কারণ কি মুসলিম কর্তৃক যে সাহিত্যকর্মগুলো ছিল, এই সাহিত্যকর্মগুলো তো যদি তখন তো আর এরকম ছিল না, ফেসবুক বা ইউটিউব এরকম ছিল না, তখন পত্রিকার মাধ্যমে এগুলো প্রকাশিত হতো। তো এই যে পত্রিকার মাধ্যমে যে প্রকাশিত হবে বা পত্রিকা যে প্রকাশ হবে, এগুলো পত্রিকার মাধ্যমে প্রকাশিত হতো, এগুলো মানুষের কাছে পৌঁছায় যেত। তো এই যে মুসলিমদের লেখাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছায় দেওয়ার ক্ষেত্রে একটা পত্রিকার, এখানে উত্তর করেছেন একজন আসিফ রানা বলেছেন, তিনি শিখা পত্রিকা। হ্যাঁ, সংক্ষেপে আলোচনা করলাম শিখা পত্রিকা, যেহেতু লাইভটা অনেকক্ষণ এই জন্য আর খুব বেশি একটা সময় নিচ্ছি না, খুব দ্রুত শেষ করে দিব। এরপর দেখেন অন্যান্য 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 শব্দের উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়। তার মানে দেখেন আজকে এই প্রশ্নগুলো কেন আলোচনা করা হচ্ছে, এই প্রশ্নগুলো আজকে আপনারা দেখেন 2025 সালের প্রশ্নের সাথে এর আগের বছরের ব্যাংকের প্রশ্নগুলো একটু তুলনা করবেন, অনেক চেঞ্জ হয়ে গেছে। এই যে মুসলিম সাহিত্য সমাজে যে এটা কখনো আসেনি ব্যাংকে, মানে বিগত 15 বছর ধরে তো আসেইনি, এটা কিন্তু এখন আসা শুরু করছে। তার মানে আপনাকে বুঝতে হবে যে প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে মানে কি, প্রশ্ন চেঞ্জ হচ্ছে। এই জন্য আপনাদের সামনে করণীয় কি, এটা আপনাদের মনে রাখতে হবে। অন্যান্য অক্ষর কয়টি, অক্ষর হলো দুইটা, তাই না, একটা হলো স্বরান্ত অক্ষর, একটা ব্যঞ্জনাত্ম অক্ষর। আমি যদি সংক্ষেপে বলি, অক্ষর হলো দুই প্রকার, একটা হচ্ছে স্বরান্ত অক্ষর, তাই না, স্বরান্ত, আর একটা হলো ব্যঞ্জনাত্ম। স্বরান্ত বলতে কি বোঝায় মনে রাখবেন, স্বরান্ত বলতে যেমন দেখেন ভাষা, দেখেন এখানে দুইটা অক্ষর আছে, একটা হচ্ছে ভা, একটা হলো সা। তাহলে এই যে অক্ষরের যে পরিসমাপ্তি হয়েছে কিসের মাধ্যমে, স্বরধ্বনির সাহায্যে না, আকার আকার, এটা স্বরধ্বনি না। তাহলে কোনো শব্দের শেষে যদি স্বরধ্বনি থাকে সেটাকে বলে স্বরান্ত অক্ষর। আর ব্যঞ্জনাত্ম অক্ষর মানে কি, যেমন দেখেন কলম, এটা এই যে কলম, এখানে আছে একটা অক্ষর, তো এই কলম শব্দটা যে আমি বললাম, কলম শব্দটার শেষ বর্ণ কি, ব্যঞ্জন বর্ণ, এখানে কোনো আকার ইকার উকার কোনো স্বরধ্বনি কাজ আছে নাই, তাহলে এটাকে বলা হয় ব্যঞ্জনাত্ম অক্ষর, এটাকে বলা হয় ব্যঞ্জনাত্ম, এটা স্বরান্ত অক্ষর। এখন অন্যান্য যে শব্দটা আছে এখানে কতগুলো অক্ষর আছে দেখেন, অন, নান, ন, খেয়াল করেন, অন, নান, ন, কয়টি অক্ষর আছে, এখানে অনেকেই উত্তর দিয়েছেন, 3টা অক্ষর আছে, অন, নান, নো, অন, নান, নো, 3টা অক্ষর আছে, মানে 3টা এক প্রয়াসী, মানে দেখা যায় মানুষের কি হয় যে এক প্রয়াসে একটা শব্দের যতটুকু অংশ উচ্চারণ করতে পারে তাকেই বলা হয় অক্ষর। ইংলিশে পড়েছি সিলেবাল, মনোসিলেবাল, ডাইসিলেবাল, ট্রাইসিলেবাল। মনোসিলেবাল হচ্ছে পেন, ডাইসিলেবাল হচ্ছে পেন সিল, তারপর হচ্ছে কি ট্রাইসিলেবাল হচ্ছে কি আম ব্রেলা, তাই না, ইউনিভার্সিটি, এটা হচ্ছে কি পলিসিলেবল। এই যে সিলেবাল যেটা, এটাই হচ্ছে কি বাংলায় অক্ষর। তাহলে এখানে মোটামুটি 3টা অক্ষর আছে। এরপর উপসর্গযোগে, উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি, উপসর্গযোগে একটু উত্তর করবেন দেখি, এখানে কোন শব্দটা উপসর্গযোগে গঠিত হয়েছে, খেয়াল করে দেখেন, গুণমান। উপসর্গ, উপসর্গ কি, উপসর্গ শব্দের শুরুতে বসে, প্রিফিক্স। তো গুণমান দেখেন মূল শব্দ হচ্ছে গুণ, এর সাথে যুক্ত হয়েছে মান, তো এটা তো উপসর্গ হতেই পারে না, এটা হলো কি প্রত্যয়। এরপর দেখেন অনুমান, তাহলে অনু যোগ মান। এবার দেখেন চলমান, চল যোগ মান। এবার দেখেন বুদ্ধিমান, তাহলে বুদ্ধি যোগ মান। খেয়াল করে দেখেন এখানে মূল শব্দ হচ্ছে গুণ, এর সাথে যুক্ত হয়েছে, তার মানে এটা প্রত্যয়। চলমান, তাহলে শেষে যুক্ত হয়েছে, এটা প্রত্যয়। বুদ্ধিমান, এটা শেষে যুক্ত হয়েছে, এটা প্রত্যয়। অনুমান, এখানে খেয়াল করে দেখেন অনুর সাথে কিন্তু মান যুক্ত হয়নি, মানের সাথে অনুযুক্ত হয়েছে, ঠিক আছে, অনুমান। এখানে অনুটা হলো মূলত উপসর্গজাত, তাহলে সঠিক উত্তর কি হবে, এখানে প্রত্যয় হবে, অনুমান, ঠিক আছে, এটা কি হবে, অনুমানই হবে। তো চাকরি প্রত্যাশী বৃন্দ, এতক্ষণ যারা দীর্ঘ সময় ধরে আমার সাথে যুক্ত ছিলেন, আপনাদেরকে আজকে সংক্ষেপে বাংলা সম্পর্কে বেশ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো অবশ্যই আপনারা এই আলোচনাগুলো থেকে বা এই ক্লাসটি থেকে আশা করা যায় যে উপকৃত হবেন, এবং এই যে আয়োজনগুলো আপনাদের কেমন লাগলো বা আজকের এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, ঠিক আছে। তো যারা ব্যাংকের চাকরির জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন, আমি যেটা মনে করি সবসময় বলি যে ব্যাংকের চাকরির প্রস্তুতি নিলে অন্ততপক্ষে ইংলিশ, ম্যাথ এবং বাংলা, দেখেন অন্যান্য চাকরি থেকে কিন্তু যথেষ্ট টাফ বাংলা আসে ব্যাংকে।
তো এখানে কিন্তু ব্যাংকের জন্য প্রস্তুতি নিলে অন্যান্য চাকরি এমনিতেই প্রস্তুতি হয়ে যায়, কারণ এখানে কি ব্যাংকের প্রস্তুতি না মানে আপনি ইংরেজি এবং গণিতে একদম দক্ষ, আর কেউ যদি ইংলিশ আর ম্যাথে যদি দক্ষ, এই দুটাই তো আপনার ঝামেলা, এই দুটা দক্ষ হয়ে গেলে দেখবেন যে অন্যান্য চাকরি পরীক্ষা আপনি এমনিতেই টিকে যাবেন। তো আমরা অনেক সময় ভুল করি। আপনাদের যারা এখনো 5-6 বছর বা 3-4 বছর সময় আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটি হচ্ছে কি, আপনি ব্যাংকের জন্য প্রস্তুতি নিন, ব্যাংকের পরীক্ষা দেন, চাকরি করেন বা না করেন, ব্যাংকের জন্য প্রস্তুতি নেন, দেখবেন আপনার ইংলিশ এবং গণিত এই দুটো এত বেশি এক্সপার্ট হয়ে যাবেন, অন্যান্য চাকরি পরীক্ষা আর টেনশন করতে হবে না। তো একটু বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তো ব্যাংকের আমাদের চলমান যে ব্যাংক জব কম্বাইন্ড গোল্ড লাইফ ব্যাচ, এই ব্যাচে আপনারা যুক্ত হতে পারবেন। তো আপনাদের একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের ব্যাংকের যে কোর্স এখানে 52% ছাড়ে এখানে ভর্তি চলছে। তবে আপনাদের জন্য একটা সুবিধা দিয়েছে যে এখানে লাইভে যারা যুক্ত আছেন, আজকে লাইভে যারা যুক্ত আছেন, তারা যদি আমাদের এই ব্যাচে যুক্ত হতে চান বা হন, তাহলে সেক্ষেত্রে আপনাদের 55% ছাড় আছে। মানে যারা আজকে লাইভে যুক্ত আছেন সেক্ষেত্রে আপনারা 55% ছাড়ে আমাদের এই ব্যাংক জব গোল্ড লাইফ ব্যাচ কম্বাইন্ড লাইফ ব্যাচ এখানে আপনি যুক্ত হতে পারবেন। আর এই ব্যাচগুলোতে আপনাদের মানে প্রিলি, রিটেন এবং ভাইবা তিনটা একসাথেই হয়, তাই না? প্রিলি ক্লাস থাকবে, এর সাথে লিখিত ক্লাস থাকবে, এর সাথে ভাইবার জন্য 2টা ক্লাস থাকবে। তো আমরা আপনারা দেখেন যে ব্যাংকের প্রিপারেশন নিলে একসাথে নিতে হয়, কারণ প্রিলি রেজাল্ট হয়, প্রিলি হয়ে গেল 1 সপ্তাহের ভিতরে রেজাল্ট দিয়ে দেয়, 1 সপ্তাহের ভিতরে রেজাল্ট দিয়ে দিলে বা 10 দিন 15 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিলে দেখবে যে 1 সপ্তাহের ভিতরে লিখিত হয়ে যায়। তার মানে লিখিতের জন্য আলাদা কোনো সময়, প্রিপারেশন নেওয়ার কোনো সময় নাই। তো এখানে আপনারা যুক্ত হতে পারবেন। এছাড়াও বিদ্যাবাড়ি চলমান যে ব্যাংকের কোর্স বা অন্যান্য যে কোনো কোর্স সংক্রান্ত তথ্য জানতে আপনারা এই যে হটলাইন নাম্বারটি আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? এই নম্বরগুলোতে আপনারা যোগাযোগ করতে, এই নম্বরটিতে। এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটও আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে গিয়ে প্রতিনিয়ত যতগুলো সার্কুলার হচ্ছে এই সার্কুলারগুলো আপনাদের এখানে ঠিক আছে, এখানে দেখেন এখানে আছে। তারপর হচ্ছে বিদ্যাবাড়ি যেটা আছে আমাদের ফেসবুক পেজ বিদ্যাবাড়ি বা বিদ্যাবাড়ি ব্যাংক হেড যেটা আছে, হ্যাঁ এটা, এখানে আপনি যুক্ত থাকবেন। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল, এগুলোর সাথে আপনারা যুক্ত থাকবেন। যুক্ত থাকলে প্রতিনিয়ত শুধু যে লাইভ দেখবেন তা না, এর মাধ্যমে আপনারা অনেকগুলো আপনারা তথ্য আপনারা জানতে পারবেন বা অনেক ক্লাস, অনেক নতুন নতুন তথ্য আপনারা জানতে পারবেন। তো চাকরি প্রত্যাশীবৃন্দ যারা এতক্ষণ আমার এই লাইভটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের এইগুলো ধারাবাহিক আয়োজন চলবে, সামনে আপনাদের হবে। আর যেহেতু একটা চাকরি দরকার, একটা সরকারি চাকরি সবারই দরকার, তো সব কিছু মিলিয়ে আপনি চাকরি করেন বা না করেন, আপনাদের কাছে একটা যেটা বিষয় যে ব্যাংকের অন্ততপক্ষে ব্যাংকের একটা প্রস্তুতি নিতে পারেন। নিলে গণিত এবং ইংরেজি এই দুটাতে আপনি দক্ষতা অর্জন করবেন, যেটা আপনার অন্যান্য চাকরি পরীক্ষাতে কাজে লাগবে। আর যদি কেউ ব্যাংকের চাকরি করেনি সে তো করবেই। তো যারা যুক্ত ছিলেন এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।